রিয়া ঘুমানোর পর ওর বড় ভাই আর রাইসা একসাথে ভেতরে ঢুকলো। রিয়ার বড় ভাই বিছানায় বসে বলল, নাম কি তোমার? জি ভাইয়া, লাদেন। তোমার পরিবারে কে কে আছে? এই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নেই। যে একজন আপু ছিল, তিনিও আমাকে পর মনে করে। বলতে পারেন আমি এতিম। আমার বোন তোমার থেকে কয় বছরের বড় জানো তুমি? এই 4 বছরের বড় হবে। তোমরা যদি একসাথে থাকো মানুষ কি বলবে? আর বিশেষ করে রিয়ার কলেজ ছাত্র তুমি। ভালোবাসা এমন এক পবিত্র জিনিস, এখানে বড় ছোট কিছুই মানে না। যারা মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে তাদের জন্য ভালোবাসা সুন্দর। তবে আমি এইটুকু বলতে পারি, আমি আপনার বোনকে কখনো কষ্ট দেব না। এই কথা তো সবাই বলে, পরে ঘুরে ফিরে সবকিছু উল্টে যায়। ভাইয়া, ওর মানসিকতা এমনিতেই খুব খারাপ। এই মাঝে তুই আবার এসব কথা বলা শুরু করলি। আস্তে করে রিয়াকে বালিশের উপর শুয়ে দিয়ে আমি নিচে নেমে গেলাম। এবাইকে কল দিলাম। ও রিসিভ করে বলল, খোঁজ চলছে, পেলেই তোরে বলবো। তোর কাউকে আর খুঁজতে হবে না, তুই এখন রিয়ার বাসায় চলে আয়, বাকিটা আমি দেখছি। কল কেটে দিতে রাইসা বলল, দুলাভাই, আপনি এখন তাহলে কি করতে চাইছেন? রিয়ার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে বললাম, ও যদি আজকে আমাকে মেনে আমার সাথে থাকতো তাহলে এখন এই পরিস্থিতির শিকার হতে হতো না। আমি এমন একটা মানুষ যে কিনা নিজের বউকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। যদি মরতে হয় আমি মরবো, ও বেঁচে থাক। হাত দিয়ে চোখের পানি মুছতে রাইসা বলল, এখন কোথায় যাবেন দুলাভাই? রিয়া ঘুম থেকে ওঠার আগে দেখি কিছু করতে পারি কিনা। যদি আমার কিছু হয়ে যায় বলবে আমার নিজের সাধ্য মতো চেষ্টা করেছি। রাইসা আমার হাত ধরে বলল, প্লিজ দুলাভাই, যাবে না। আপু ঘুম থেকে উঠলে ওকে সামলানো কঠিন হয়ে যাবে। ইভা চলে আসবে একটু পর। আমি দরজা দিয়ে বের হয়ে চলে গেলাম। এখন আমি খুব ভালো করেই জানি আমার কি করতে হবে। আমি একটা রিক্সা নিয়ে রাসেলের বাসার সামনে চলে গেলাম। সিসি ক্যামেরার সামনে গিয়ে ইশারা করে বললাম, এই আমি এখানে, পারলে আমাকে ধরে দেখা। দরজার সামনে 10 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো নড়াচড়া নাই। হঠাৎ করে আমার মাথায় কালো কাপড় দিয়ে ঢেকে আমাকে তুলে নিলো। এই তো এখন খুব ভালো হয়েছে। আমি তো এটাই চাইছিলাম। আমাকে গাড়িতে করে কোনো এক জায়গায় নিয়ে যাচ্ছে। হালকা অনুমান করে বললাম। কিছুক্ষণ পর আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিসড়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এর মাঝেই আমার মুখের উপর থেকে কাপড় সরে নিল। সামনে তাকে দেখি রাসেল চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ওর পাশে দাঁড়িয়ে 5-6টা ছেলে ওকে বাতাস করছে। রাসেল হাসি দিয়ে বলল, কি খবর মিয়া তোমার? ভিডিও কিন্তু এখনো ভাইরাল করি নাই। তোর বাবার থেকে বুঝি এই ভিডিওটা বেশি হয়ে গেল? আমি বলবো কি যে মেরে ফেলতে? দেখ, আমার সাথে বেশি চালাকি করবি না। এখানে আবার চালাকির কি আছে? তুই আমাকে ভিডিও দে, আমি তোর বাবাকে ফিরিয়ে দেবো। তুই নিজেই ডিলিট করে দে আমার বাবা। আমি ফোন থেকে ভিডিও ডিলিট করে দিয়ে বললাম, এই জায়গায় গিয়ে দেখ তোর বাবা আছে, গিয়ে নিয়ে আয়। রাসেল একটু দেরি না করে আমার বুক বরাবর একটা গুলি করে দিল। আমি নিচে পড়ে যেতেই সবাই মিলে আমাকে মারতে লাগলো। আর মার খাচ্ছি আর এই শেষে বলছি, শেষমেশ আমি আমার বউয়ের সম্মানটা তো বাঁচাতে পারছি। মরে গেলেও এখন আমার কোনো আফসোস নেই। সবাই মিলে আমাকে মারতে মারতে আত্মরা করে ফেললো। রাসেল সবাইকে আটকে বলল, তুই যেমন আমাকে একটা সুযোগ দিয়েছিলি আমিও দিলাম, চেষ্টা কর যদি বাঁচতে পারিস। এই তোরা সবাই চল এখান থেকে, যাওয়া যাক। ধীরে ধীরে সবাই বের হয়ে চলে গেল। আমি একাই নিচে পড়ে আছি। রাসেল বলে গেল, দেখ যদি চেষ্টা করে বাঁচতে পারিস। আমি ফোনটা হাতে নিয়ে সামনে যার নাম্বার পেলাম তার নাম্বারে কল দিলাম। ফোন রিসিভ করে যে হ্যালো বললো, তার কণ্ঠটা শুনে ভালো করে বুঝে গেছি এটাই রিয়া। আমি শুধু জায়গাটার ঠিকানা দিয়ে বললাম, যদি একটু সাহায্য করতে খুব খুশি হতাম। হয়তো একটু পর দু চোখ বন্ধ হয়ে যাবে। এই দুনিয়ার আলো দেখতেও পারি, আবার নাও পারি। তোমার জন্য শুধু আজকে নিজেকে শান্ত রাখলাম, নইলে ও আমার বুকে গুলি করতে পারতো না। আমি আমার বউকে ভালোবাসি কিনা তা বলতে পারি না, তবে শুধু এইটুকু বলবো যে আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার বউকে হারাতে পারবো না। ওপাশ থেকে রিয়ার বলা কথাগুলো আর ভালো করে শুনতে পারলাম না। হাত থেকে ফোনটা আপনা আপনি পড়ে গেল। ধীরে ধীরে আমার সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। এদিকে রিয়া ওর পিছিয়ে হাজবেন্ডের এই কথা শুনে ও কান্না করতে করতে ওর বড় ভাইকে সব বলল। রিয়ার বড় ভাই আর একটুও সময় নষ্ট না করে সবাইকে নিয়ে সেই ঠিকানা অনুযায়ী রওনা দিল। গাড়ি গন্তব্যের জায়গায় যেতে রিয়া গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে চলে গেল। রিয়া ভেতরে গিয়ে দেখে ওর স্বামীর নিথর দেহটা নিচে পড়ে আছে আর পুরো জায়গাটা রক্তে ভরে আছে। এসব দেখে রিয়ার মাথা খারাপ হয়ে গেল। যেই মানুষটা ওর সম্মান বাঁচানোর জন্য নিজের জীবন দিতে পারে সে আর যাই হোক খারাপ স্বামী হতে পারে না। রিয়া গিয়ে লাদেনকে জড়িয়ে ধরল। রিয়া বুঝলো যে সময় হারিয়ে কান্না করলে হবে না। ততক্ষণে সবাই ভেতরে চলে আসলো। ইভা ভেতরে ঢুকে বলল, আমি আগেই বলেছিলাম বস, আপনি একা যাবেন না, আমাকে সাথে নিয়ে যান। কিন্তু উনি আমার কথাটা শোনেনি। না না, ওর কিছু হতে পারে না।
ও বলছিল আমাকে ভালো রাখার জন্য সব কিছু করবে, তাহলে আজকে কেন এমন হলো? হঠাৎ করে রিয়ার মনে হলো ওর হাজব্যান্ড শ্বাস নিয়েছে। রিয়া একটু সময় ব্যয় না করে লাদেনের মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে লাগলো। যখন বুঝলো যে সত্যি ওর স্বামী বেঁচে আছে, তখন রিয়া চিৎকার দিয়ে বলল, ভাইয়া, ও বেঁচে আছে, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো প্লিজ ভাইয়া। ওকে এবারের মতো যেন শুধু আমার জন্য বাঁচিয়ে দাও, সেই দোয়া করি। রিয়ার বড় ভাই লাদেনকে কোলে নিয়ে গাড়িতে তুলে গাড়ি পুরো জোর লাগিয়ে টানতে লাগলো। রিয়া লাদেনকে বাঁচিয়ে রাখার জন্য মুখ দিয়ে একটু পরপর শ্বাস দিচ্ছে। হাসপাতালে নেয়ার পর লাদেনকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। রিয়া ওর ভাইকে জড়িয়ে ধরে বলল, আমি ওর সাথে সংসার করতে চাই, ওকে যে করে হোক ফিরিয়ে দে ভাইয়া। ভুল তো আমি করেছি, ওর কোনো ভুল নেই। কান্না করিস না বোন, দোয়া কর শুধু। হাসপাতালের গেট দিয়ে একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে ভেতরে ঢুকলো। দূর থেকেই ইভা বলল, মিমি আপু পড়ে যাবেন, আস্তে করে আসেন। ওর কি হয়েছে আর কোথায় গিয়েছিল? ও মরে গেলেই তোর বা কি আসে যায়? তুই কে ওর? ও আমার একজন ভালো বন্ধু, বিশেষ করে ওর এই পৃথিবীতে কেউ নেই। আর ম্যাডাম, আমাকে দেখে আপনার এতই জ্বলে গেল? ওর খারাপ দিনগুলোতে পাশে আমি ছিলাম। আপনি তো ওকে মারতে ঠিকই দূরে কোথাও নিয়ে গিয়েছিলেন। একবার ভালো করে হিসাব করে দেখুন তো, আপনি কি আজও ওর যোগ্য হয়েছেন? অহংকার আর টাকা দিয়ে দুনিয়া চলে না। ভালোবাসাই যদি না থাকে তাহলে কিসের সুখ? আমিও বলছি যেন আপনার সাথেও ও সংসার করে, কিন্তু আপনি বড় পদে চাকরি করেন, এজন্য ঠিক আপনার মতোই যোগ্য কাউকে চাইছেন। থাকলে চিনলে না, কিন্তু যখন মানুষ হারাবেন তখন ঠিকই বুঝবেন। এই যেমন আমি বুঝতে পারছি। জীবনটা এতটাই সহজ না ম্যাডাম, একা একা চলা খুব কঠিন। যদি ও কোনোভাবে বেঁচে যায় তাহলে আমার সাথে যেন সংসার করে, একটু অনুরোধ করবে। আমি এখন সব কিছু ধীরে ধীরে বুঝতে পারছি। থাক ম্যাডাম, কান্না করতে হবে না, শুধু দোয়া করেন। তুমি কি আমার উপর রেগে আছো মিমি? আপনার উপর রাগ করে কি করব বলেন? আপনি তো আর ওরে মারেন নাই। ভালোবাসার মানুষকে কাছে দেখলে মনে একটা শান্তি লাগে। যদি কখনো মনে হয় ও ছেলেটা ভালো না খুব খারাপ, তখন আমাকে ফিরিয়ে দিবেন, আমি নিয়ে যাব। মিমির কথা যতই শুনছে রিয়া ততই যেন ও আরো পাগল হয়ে যাচ্ছে। ডক্টর কেবিন থেকে বের হয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, ঠিকমতো রোগীকে নিয়ে আসছেন, এই জন্য বাঁচানো গেল। একটু পর রোগীর জ্ঞান ফিরবে, তখন এক এক করে সবাই ভিতরে যাবেন। এই কথা বলে ডক্টর তার মতো চলে গেল। রিয়ার মুখে এবার যেন একটু হাসি ফুটে উঠল। মন খারাপ শুধু মিমির। ও জানে এখন লাদেন রিয়ার কাছে চলে যাবে আর ওকে দেখতে পারবে না। এদিকে লাদেন যখন চোখ খোলার মতো শক্তি পেল, তখন তাকিয়ে দেখে সে চার দেয়ালের মাঝে বন্ধি। রাসেল তাকে বন্দি করে রেখেছে। দরজা ঠেলে যখন রিয়া ভেতরে প্রবেশ করলো, তখন বুঝলো রিয়া তাকে বাঁচিয়েছে। রিয়া ধীরে ধীরে হেঁটে লাদেনের কাছে এসে পা মুড়িয়ে নিচে বসে লাদেনের একটা হাত ধরে কান্না করতে করতে বলছে, কেন নিজের এত বড় ক্ষতি করতে গেলে? আর যদি তোমার কিছু হয়ে যেত? আমি মরলে কার বা কি হবে? যারা এই পৃথিবীতে কেউ নেই তার জন্য আবার কান্না করবে কে? আমি আবার সারা জীবনের জন্য তোমার বউ হতে চাই। আমাকে ফিরিয়ে নিবে? এই একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য হতে চাই। আপনি আমার সিনিয়র যে। আমি বুড়ি হয়ে গিয়েছি এজন্য আমাকে পছন্দ হয় না? নাকি আমার সব কিছু পেয়ে গেছো বলে আমাকে ছেড়ে দিবেন? ইশারা করে বললাম, এদিকে একটু ঝোঁকো। আমার কথা মতো রিয়া তাই কইলো। আমি হাত দিয়ে ওর চোখের পানি মুছে বললাম, আজকে তুমি আমার বউ বলে তোমার জন্য এত কিছু করলাম। আমার এই এক জীবনে কে আছে বলো তুমি ছাড়া? তুমি হয়তো আমাকে ছাড়তে পারবে, কিন্তু আমি পারবো না। এজন্য আজও আমি একা। এভাবে বলবেন না প্লিজ। আমি এখন থেকে শুধু তোমার। ভুল অনেক করেছি, আর না। মারবেন না তো ম্যাডাম আবার আমাকে? মারবো না মানে পিটাবো। ওদের ভেতরে আসতে বল। রিয়া লাদেনের গালে একটা কিস করে বলল, মিমিকে যদি তুমি... পাগল হয়েছে? ওর একটা বাচ্চা আছে, আর আমার তো আবার বউ আছে। এই কষ্ট হচ্ছে কি তোমার? কষ্ট হচ্ছে, তবে আমার ম্যাডাম এখন আমার সত্যিকারের বউ হবে, এজন্য আর কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না। রিয়া লাদেনের সামনে ওর মাথা এনে চোখ বন্ধ করে বলল, আমি কি করলে তোমার যোগ্য হব বলো?
এতদিন আমি একটা ভুলের মধ্যে দিয়ে কাটিয়েছি। তুমি পিচ্চি হলে কি হবে? তোমার মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। এক হাত দিয়ে রিয়ার গাল ধরে বললাম, থাকতে পারবে তো ইয়েতিমের সাথে? নামি দামি কিছু নাই আমার, ভাতের সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারবে তো? যখন কিছু থাকবে না পান্তা ভাত খাবে তো? তোদের মতো এত টাকা নাই যে আমি তোমাকে এত টাকা দেব। আমার মাথার সাথে ওর মাথা লাগিয়ে বলল, কসম করে বলছি আমার কিছু লাগবে না, শুধু এক বেলায় খেতে দিবেন আর আপনার ভালোবাসা পেলেই হলো, এটুকুই আমার জন্য যথেষ্ট। এক্সকিউজ মি, আমরা কি ভিতরে আসতে পারি? রিয়া মিমিকে দেখে তাড়াতাড়ি আমার থেকে দূরে সরে গেল। আমি সবাইকে ভেতরে আসতে বললাম। সবার সাথে আমার কথা হয়েছে। এর মাঝে মিমির মনটা একটু খারাপ, জানি না কেন খারাপ। ডাক্তার এসে আমাকে বলে গেল আজকে রাতটা থেকে কাল সকালে যেতে। রিয়া শুধু একাই আমার পাশে থাকবে আর সবাইকে চলে যেতে বললো। মিমি দরজার কাছে যেতেই বাইরে থেকে আওয়াজ আসলো, কি খবর মিমি ম্যাডাম? মেয়ের বাবাকে কি মানাতে পারলেন? আপনি কেমন মেয়ে বলেন তো, নিজের ভালোবাসার মানুষকে বলতে পারেন না এই সন্তান ওর। আর কত একা একা থাকবেন বলেন, নাকি আমাকে বলতে হবে বললেন? মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও একবার বলেন। এই কথাগুলো বলতে বলতে একটা নার্স ভেতরে ঢুকলো। রিয়া নার্সের কথা শুনে বলল, মিমি, তুমি চেনো ওকে? মিমি তাড়াতাড়ি নার্স মেয়েটিকে আটকে বললো, ম্যাডাম, ওর কথায় কিছু মনে করবেন না। ও আমার ছোটবেলার বান্ধবী, তাই মজা করে যা মন চায় তাই বলে। আমি এখন গেলাম তাহলে। নার্সের কথা শুনে একটু হলেও বুঝলাম মিমির সন্তানের বাবা আছে, কিন্তু ও কাউকে বলতে চায় না। নার্স মেয়েটা চলে যেতেই রিয়া বলল, এই একটু সরে যাও তো, কি করবে? তোমার পাশে একটু শোবো। আমি তো ধর্ষক, তাই না? ফালতু ছেলে। তাহলে আমার পাশে কেন শুবে তুমি? মানুষ কি বলবে? জোর করে কিছু করলে আমার স্বামী করেছে, অন্য কেউ তো আর করে নাই। তার এইটুকুনি অধিকার ছিল আমার ওপর। হয়তো আমি রাজি ছিলাম না, কিন্তু এখন তো সব কিছু বুঝতে পারছি। আমি যদি মরে যেতাম? তাহলে আর কি, বিষ খেয়ে আমিও মরে যেতাম। আমি রিয়াকে জায়গা করে দিলাম। রিয়া আমার পাশে শুয়ে বলল, জীবনের এই প্রথম নিজের ইচ্ছায় কোনো পুরুষের পাশে শুলাম। তবে এখন মনে হচ্ছে আমি আমার প্রিয়জনকে কাছে পেয়ে গেছি। আমি আর তোমাকে হারাতে চাই না। থাকতে পারবে তো আমার সাথে? অবশ্যই, অবশ্যই পারবো। মানিয়ে নিতে হবে এই আর কি। তোমার ভাই বুঝি আমাকে মেনে নেবে? কারোর মেনে নিতে হবে না, আমি রাজি। এটুকু তোমার হবে না? হবে না মানে? দৌড়াবে? তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই, শুধু একটু অনুভব করব যে কাছের মানুষ পাশে থাকলে অনুভূতি কেমন হয়। আচ্ছা ঠিক আছে, ধরো। তবে আস্তে, বুকে আবার গুলি লেগেছে। না, তাহলে ধরবো না। আগে তুমি সুস্থ হয়ে নাও, পরে ধরবো। রিয়া, এখন বরং তুমি বাসে চলে যাও, আমি একা একা থাকতে পারবো। মার খাওয়ার ইচ্ছে আছে? মারবে বুঝি আমাকে? রিয়া আমার ঠোঁটে আলতো করে কিস করে বলল, মারবো কেন আমি আমার স্বামীকে? আমি তো তাকে শুধু আদর করব। অল্প স্বল্প ভালোবাসা আমার হবে না। সাহেব, আগে সুস্থ হয়ে নেন, পরে যত ভালোবাসার দরকার হয় সব একসাথে দিব। আমি রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, মন চায় সারা জীবন তোমাকে এই বুকের মাঝে জড়িয়ে ধরে রাখি। অনেক সাধনার পর আপনাকে আমি পেয়েছি ম্যাডাম। আমি আপনাকে আর হারাতে দেব না, আমার কলিজার ভেতরে ভরে রাখবো। বাহ বাহ, পিচ্চি আমাকে এতটা ভালোবাসে। পিচ্ছি বলবে না একদম, মনে আছে কিছুক্ষণ আমার সাথে ছিলে, তাই তো হাঁটতে পারো। রিয়া আমার মুখ চেপে ধরে বলল, খচ্চর বেটা, খালি ফালতু কথা বলে। এখন শোন কি বলি। জি ম্যাডাম বলেন। তুমি বলার পর আমি কোনো ওষুধ খাই নাই। আমার মনে হয় খুব তাড়াতাড়ি তুমি বাবা হতে চলেছ। আমি মজা করে বললাম, আমি কিভাবে বিশ্বাস করব এই সন্তান আমার? রিয়া আমার কথা শুনে সাথে সাথে কান্না করে বলল, আমাকে বিশ্বাস করেন? আমি আমার মায়ের কসম খেয়ে বলছি, আমার জীবনের প্রথম ব্যক্তি আপনি। প্রথম ব্যক্তি যদি আমি হতাম তাহলে সেই কলেজ জীবনে ওই ছেলেটাকে জড়িয়ে ধরেছিলে, ওটা কি ছিল? এখন তো আমার বলতে ঘৃণা হচ্ছে যে আমি কি আজও আমার বউয়ের কথা বিশ্বাস করতে পারবো? রিয়া আমার পাশ দিয়ে উঠে নিচে বসে চুপচাপ কান্না করতে লাগলো। তোর আমি মনে হয় কি সব শুরু করে দিলাম। আমি হাত দিয়ে রিয়ার মাথার চুল ধরে বললাম, কান্না বন্ধ করো প্লিজ। তাও রিয়ার কান্না বন্ধ হচ্ছে না। আমি আবার বললাম, কান্না বন্ধ করে চুপচাপ এখানে বসো বলছি।
যদি সত্যি বলো তাহলে বিশ্বাস করব, আর যদি 100% মিথ্যা বলো তাহলে বুঝে নেব আমি সত্যি ছিলাম। রিয়া চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে বলল, তখন আমি আবেগের বশে ওকে জড়িয়ে ধরেছিলাম, এটুকুই। আমি আমার পরিবারের কসম খেয়ে বলছি, আপনি ছাড়া আমাকে কেউ এইভাবে ছুতে পারে নাই। যদি আমি একটু চোর পরিমাণ মিথ্যে বলি তাহলে যেন আমার মরণ হয়। আমি আমার স্বামীকে কখনোই ঠকাবো না। আচ্ছা বিশ্বাস করলাম, সরি গো। রিয়া আবার কান্না করতে করতে বলল, আপনি জানেন এই কথাগুলো শুনলে আমি কষ্ট পাবো। এরপরেও কেন এসব বলা লাগে? আমি হয়তো মেয়েটা খারাপ হতে পারি, তবে আমি আমার স্বামীর সম্পত্তি কখনো নষ্ট করি নাই। আমি ওইসব মেয়েদের মতো নয় যে প্রেম করেই রুমে গিয়ে নষ্টামি করব। বুকের মাঝে হাত রেখে নির্দ্বিধায় বলতে পারবো আমি আমার স্বামীর সম্পত্তি নষ্ট করি নাই। আমি পবিত্র ছিলাম। প্লিজ আমার ওপর এমন মিথ্যে অভিযোগ চাপিয়ে দিবেন না। আমি বললাম একটু, আর তুমি কত কিছু বলছো। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। এখন কি আমাকে কানে ধরতে হবে নাকি? খিদে তো খুব পেয়েছে। রিয়া চোখের পানি মুছে বলল, আপনি অপেক্ষা করেন, আমি খাবার নিয়ে আসছি। আমার ফোনে চার্জ নেই, তোমার ফোনটা একটু দিয়ে যাও, কথা বলতে হবে। রিয়া ওর ফোনটা আমার কাছে দিয়ে মুখ গোমড়া করে চলে গেল। ওকে কেন যে আমি এসব বলতে গেলাম, আমি ফোন করে স্যারকে বলে দিলাম আমার কয়েকদিন ছুটি লাগবে। স্যারের সাথে কিছুক্ষণ কথা বলার পর রিয়া খাবার নিয়ে ভেতরে চলে এলো। সে আমার পাশে খাবার রেখে বলল, খেয়ে নেন আগে। সরি বললাম তো। আপনি সরি বলবেন কেন? আমি নষ্ট মেয়ে, আমার সাথে সংসার করবেন কেন? আমি যদি নষ্টই হতাম তাহলে পাড়ার সব ছেলেরা আমাকে চিনতো। একটা ছেলে পর্যন্ত ভয়ে আমার সাথে কথা বলতে আসে না। এদিকে আসো একটু। আমার পাশে বসে বলল, বলেন। আমাকে ধরে তোলো একটু। রিয়া আমাকে টেনে তুলে বলল, সাবধান, ব্যথা পাবেন। আমি হেলান দিয়ে এক হাতে রিয়াকে কাছে টেনে বললাম, পাগলি, আমি তো শুধু মজা করছি, এতে কান্না করার কি আছে? কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি কতটা ভালো। এখন রাগ অভিমান ভুলে গিয়ে আমাকে একটু খাইয়ে দাও। রিয়া আমাকে খাইয়ে দিল, আর ও নিজেও খেয়ে নিল। সকাল হতে রিয়ার ভাই আমাকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে এলো। আমি রিয়ার উপর ভর করে বাইরে গেলাম। রিয়া আমাকে বলল, ভিতরে বসো তুমি, আমি তোমার পাশে বসি। আমি রিয়াকে কিছু না বলে রিয়ার ভাইকে বললাম, ভাইয়া আপনি গাড়ি নিয়ে চলে যান, গাড়িতে বসে যাওয়ার মতো যোগ্যতা আমার নেই, আমার জন্য রিক্সাই ভালো। আর রিয়া, আমি তোমাকে আবারও বলছি, আমার মতো গরিবের সাথে হয়তো থাকতে পারবো না, তুমি ধনী ঘরের মেয়ে, তোমার মতো কাউকে দেখে বিয়ে করে নাও। রিয়া উল্টো ওর ভাইকে বলল, ভাইয়া দোয়া করবেন আমি যেন ওর সাথে সারা জীবন একসাথে থাকতে পারি। আর কে বলে আমি ওনার সাথে থাকতে পারবো না? আমার স্বামী যদি না খেয়ে থাকতে পারে, আমি পারবো না কেন? ভালোবাসা থাকলে সবকিছুই নাকি সম্ভব। রিয়ার ভাই কান্নামাখা কণ্ঠে বলল, এতদিন পর আমি তোর মুখ থেকে এই কথা শুনলাম। তুমি তোমার স্বামীর সাথে সুখে থাকো, এটাই দোয়া করি। কোনোদিন যদি আমাকে দরকার হয় বলবি, আল্লাহ দেন। তোমাকে বলছি, সুস্থ হওয়ার পর আমার বোনকে নিয়ে আমার বাসায় বেড়াতে আসবে, মনে থাকে জানো? জি ভাইয়া, মনে থাকবে। রিয়ার ভাই একটা রিক্সা ডেকে দিয়ে বলল, উঠে চলে যাও। আমারও ইচ্ছে আছে তোমার মতো গরিব হওয়ার। নামি দামি দালানে থেকে কখনোই গরিবের কষ্ট অনুভব করা যাবে না। আমার বোনকে শুধু কষ্ট দিও না, এইটুকুই বলবো। আরে ভাইয়া, এ নিয়ে আপনি একটু চিন্তা করবেন, আপনি বাসায় যান। রিয়ার ভাই গাড়ি নিয়ে চলে গেল। রিয়া আমাকে শক্ত করে ধরে রেখেছে যেন আমি পড়ে না যাই। বাসার সামনে যেতে মিমি এগিয়ে এসে বলল, আপনি এখন ঠিক আছেন তো? মোটামুটি ঠিক আছি। ভাবি আমি সাহায্য করব? না দরকার নেই, আমি আমার স্বামীকে একাই নিয়ে যেতে পারবো। মিমি ভেতরে এসে বলল, খাবার অর্ডার করিয়ে নিয়ে আসবো। অর্ডার করিয়ে নিয়ে আসবো মানে? রিয়া, মাথায় দিব একটা কিন্তু, মিমিকে ডাক দাও। ওকে আবার ডাকার কি কারণ? রিয়া, আমার কথা শুনবে না? রিয়া মিমিকে ডাক দিতেই মিমি ভেতরে এসে বলল, বলেন ম্যাডাম। আমি না, তোমার ভাই তোমাকে ডেকেছে। ও আমার কোন জন্মের ভাই হয় বলেন ম্যাডাম? মিমি এসব বাদ দাও, আমার জন্য একটু কষ্ট করবে? আপনার জন্য শতবার মরেছি, এখন আর কি কষ্ট দিবেন? চোখ বড় বড় করে বলল, কি বললে মিমি? চুপ করো তো তোমরা। মিমি, আমার বউকে কষ্ট করে রান্নাটা একটু শিখে দেবে প্লিজ? আমি এসব পারবো না। আপনার বউ আপনি শিখান না, আর যে শিখতে চায় সে তো একবারও বলে না। তেলে বেগুনে জ্বলে গিয়ে বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মিমি, তোমাকে রান্না করা শিখাতে হবে না।
আমি আমার স্বামীর জন্য ইউটিউব দেখে রান্না করে নিব। এই বলে রিয়া শাড়ির আঁচল কোমরে গুজে বলল। কিচেন রুম কোন দিকে বলেন? আমি এক হাত দিয়ে দেখে দিতেই রিয়া মিমির দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। রিয়া যেতেই মিমি বলল। এই আপনার বউ এত রাগী কেন বলেন তো? বলে দিবেন এই বাসার মালিক আমি, এখানে বাড়িওয়ালার মুখের ওপর কোনো কথা বলা যাবে না, বললে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ও তাই নাকি? বের করো তো দেখি কেমন পারো। মিমি হেঁটে আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করেই ওর চোখ থেকে জল পড়া শুরু করলো। আমি ওর হাত টেনে ধরে বললাম, এ মিমি, কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? মিমি আমার কথা শুনে চোখের পানি মুছে বলল। না, এমনিতেই কান্না করছি, আপনার কষ্ট হচ্ছে না? আমার তো মনে হয় আমার থেকে তোমার এখন বেশি কষ্ট হচ্ছে। কষ্ট হলেই বা কি, আমাদের কষ্টগুলো দেখার মতো কেউ নেই। তবে আপনাকে আমার চোখের সামনে এই অবস্থায় দেখে আমার কলিজা ফেটে যাচ্ছিল। আপনি আমার হননি, এতে আমার কোনো আফসোস নাই। চোখের সামনে তো আছেন, আপনি আমার চোখের সামনে হাসি খুশি থাকবেন, তাহলে আপনাকে দেখি আমার মন ভরে। প্রিয় মানুষকে কাছে দেখার মাঝে কি যে একটা অনুভূতি আছে, এটা শুধু আমি জানি। তবে আপনি শুধু আমার হলেন না, বিষ না খেয়েও তখন মনে হয় আপনি আমার হননি, তখন বিষের চাইতেও এটা বেশি ধরে। আমার কষ্টগুলো শুধু আমি বুঝি, আর কেউ না। মিমের কথার জবাব আমার কাছে আছে হয়তো, কিন্তু উত্তর দিতে পারবো না। আমার যে এখন একটা বউ আছে, জবাব দিতে চাইলেও আমি পারবো না। আমি কথা কাটানোর জন্য বললাম, রিয়াকে একটু হেল্প করো প্লিজ। মিমি আমার কথা শুনে মন খারাপ করে বলল। আমাকে কোনোদিন তোমার একটুও মন থেকে ভালোবাসতে মন চায় নাই? প্লিজ মিমি, এসব কথা ছাড়ো। আমি এখন কোনো অবস্থাতে আছি তোমার খেয়াল আছে? আচ্ছা যাচ্ছি, তবে তোমার বউকে বলে দিবেন যেন আমার সাথে লাগতে না আসে, নইলে কিন্তু মাথার চুল একটাও থাকবে না, বলে দিলাম। যাও, দুইজন মিলে রান্নাঘরে চুলোচুলি করো। এখন তো বউ পেলেন, সংসার করবেন, এখানে কিন্তু বলে একটা শব্দ আছে। এই কিন্তু শব্দটা আমি তৈরি করব, বলে দিলাম। আমি কান্না করব আর তুমি সুখ শান্তিতে সংসার করবে, এটা তো হবে না। বউন, তোর পায়ে পড়ি, আর এসব বলে বলে আমার মাথা নষ্ট করিস না। মিমি রিয়ার মতোই মুখ বেঁকে চলে গেল। সব পরে দেখি পাগলের দল আমাকে পাগল বানিয়ে দেবে। বিছানায় শুয়ে ফোন নিয়ে বিজি হয়ে গেলাম। একটু পর মিমি কিচেন রুম থেকে বের হয়ে বলল। বয়স তো কম হয় নাই তোমার বউয়ের, এখনো ডান বাম চিনে না, পিচ্চি পোলাপাইনের মতো। আমি না থাকলে আজকে শরীরে আগুন লেগে যেত। নিজের শাড়ির আঁচল আগুন লেগেছে নিজেই বলতে পারে না। আমি না গেলে হতো আজকে। বকাঝকা করবেন না আবার ম্যাডামকে। আমি গেলাম, আমার মেয়ে হয়তো ঘুম থেকে উঠে গেছে। অনেক অনেক ধন্যবাদ মিমি তোমাকে, তুমি না থাকলে তো আজকে। মিমি হাসি দিয়ে বলল। আমি আমার প্রিয়জনের পাশেই সবসময় থাকি, কিন্তু সে তো আমার বিপদে পাশে থাকে না। থাকেন সাহেব, গেলাম। মিমি যেতেই রিয়া কিচেন রুম থেকে বের হলো। রিয়া শাড়ি চেঞ্জ করে আমার শার্ট পরেছে। আমি ওকে দেখে বললাম, আমি বলেছিলাম না আমার সাথে থাকতে পারবে না? যে মেয়েটা আগুনের ধারে কাছে প্রশ্ন যায় নাই, আজকে সে আমার জন্য রান্না করছে। মিমি বলল শাড়িতে নাকি আগুন লেগেছিল। রিয়া মাথা নিচু করে বলল। খেয়াল ছিল না, তবে বিশ্বাস করেন আমি ধীরে ধীরে সবকিছু শিখে নেব। কিছু শিখতে হবে না, এদিকে আসো। রিয়া আমার কাছে আসতেই আমি ওকে কাছে টেনে নিয়ে বললাম, আমি আগে সুস্থ হয়ে নেই, পরে আমি রান্না করব। তোমার কিছু করতে হবে না, আমি বলছি না? আমাকে শুধু একটু ভালোবাসিও, আর কিচ্ছু লাগবে না। রিয়া আলতো করে আমাকে জড়িয়ে ধরে বলল। আমি আপনার জন্য সবকিছু করতে পারবো, আমাকে নিষেধ করবেন না একদম। আচ্ছা বাবা, ঠিক আছে। সুস্থ হতে প্রায় অনেক দিন চলে গেল। এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তবে এইটুকু বলতে হবে যে এই কয়েকদিনে রিয়া আমাকে খুব খেয়াল রেখেছে। এমন কোনো বেলা নাই যে রিয়া আমাকে নিজ হাতে খাইয়ে দেয় নাই। আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমাতাম ততক্ষণ পর্যন্ত ও আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমি এখন খুব ভালো করেই বুঝে গেছি রিয়া আমাকে এখন কতটা ভালোবাসে। তবে মিমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলে না, দরকার পড়লে শুধু হা করে চলে যায়। আজকে সকাল সকাল রিয়া ওদের বাড়িতে গিয়েছে, ওখান থেকে এসে আবার নাকি কলেজে যাবে। আমি এখনো বিছানা থেকে উঠি নাই, শুয়েই আছি। দরজা ঠেলে রাইসা ভিতরে ঢুকে বলল। কি তোলা ভাই, ছেলেকে কি ভুলে গেছেন? আরে রাইসা যে, তা আজকে কি মনে করে আমার বাসায়? কেন, আমি কি আমার দুলাভাইয়ের বাসায় আসতে পারি না? আমি তো সেটা বলি নাই, হঠাৎ করে আমার বাসায় আসলে যে। শোন তো, বিছানা সাজাতে হবে। কি করতে চাইছো তুমি?
থাক আর ঢং করতে হবে না, মনে মনে খুশি হয়েছে, এটা তো আর বলেন না। রিয়া ভেতরে ঢুকে কিচেন রুমে যেতে যেতে আমাকে ডাক দিল। আপনি আসেন তো একটু, আপনার সাথে কিছু কথা আছে। আমি রিয়ার পিছু পিছু রান্না করে চলে গেলাম। রিয়াকে পিছন থেকে জোরে ধরে বললাম, কি হয়েছে মোনা, তোমার বোন সকাল সকাল বিছানা সাজাচ্ছে? এতদিন তো আপনিও অসুস্থ ছিলেন, এই জন্য আমাদের মাঝে কিছু হয় নাই, কিন্তু এখন তো আপনি সুস্থ আছেন, এই জন্য আমি ঠিক করেছি আজকে আমাদের নতুন করে বাসর হবে। এইবার আমি নিজেও ইচ্ছেতে আমি আমার স্বামীর ভালোবাসা পূরণ করব। এই তো এতদিন পর আপনি আমার মনের কষ্ট বুঝতে পারলেন। আমি তো আপনার কাছে এমন কিছুই চাইছিলাম। ওর পকেটের ওপর থেকে আমার হাত সরিয়ে বলল, জানেন তো, সুস্থ হতে না হতেই স্যারের দুষ্টুমি শুরু হয়ে গেল। রিয়াকে টেনে আমার কাছে এনে বললাম, তুমি কি চাও না এমন কিছু? চাইবো না কেন, এতদিন ধরে আমি এই জিনিসটার জন্য অপেক্ষা করছি। পৃথিবী যত সুখ আছে সব তো এখানে। লাভ ইউ জামাই। লাভ ইউ টু বউ গো। শোনেন না, বললেন না গো। সকাল সকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার তো সুখবর দিল। আমিও যে কখনো মা হব ভাবতেও পারি নাই। আমি আমার অনুভূতি আপনাকে বলে বোঝাতে পারবো না। রিয়ার চোখের পানি মুছে ওকে কোলে তুলে বললাম, আমিও তো খুব 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 খুশি হয়েছি, আমি বাবা হতে চলেছি, আমি পুরো মহল্লা মিষ্টি বিলিয়ে খাওয়াবো। সে আপনার ইচ্ছা। এই খুশির দিনে ভাবলাম আপনাকে আরেকটু খুশি করে দিই, এই জন্য তো ছোট বোনকে ডেকে এনে রুম সাজাচ্ছি। আমার লক্ষ্মী বউটা। আপনার জন্য আরেকটা সারপ্রাইজ এনেছি। এখন আবার আর কি? আমাকে অচেনা একটা ঠিকানা বলে বললো। ওখানে যান, আপনার চাকরি হয়ে যাবে। আপনার বড় বোনের কোম্পানি, শহরের নাম করা। রিয়া, আমি আবার। আমি কোনো কিছু শুনতে চাই না, আমার জন্য যাবেন প্লিজ। আমি আপনার জীবন আবার নতুন করে সাজিয়ে দেব। আমাদের বিয়েটা হয়তো ভুল করে হয়েছে, কিন্তু আমাদের ভালোবাসা আর ভুল করে হবে না। এমনভাবে আপনাকে আমি ভালোবাসবো যেন এক সেকেন্ড আপনি দূরে থাকলে আমার মনে হয় 1 বছর আপনাকে দেখি নাই। রিয়া, তুমি সত্যি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো, আমি ভাবতেও পারি নাই তুমি এমন চেঞ্জ হবে। সবকিছু হয়েছে আপনার জন্য স্যার। আপনি আমাকে যেভাবে ভালোবাসা শিখিয়েছেন, আমি তো আপনার প্রেমে পড়ে গেছি স্যার। হয়েছে ম্যাডাম, এখন কলেজে যাবেন না? যাব তো, তোমাকে রেডি করে দিয়ে পরে যাব। রিয়া, আপু আমাকে ভুলে গেছে হয়তো। নিজের বোন ছোট ভাইকে ভুলে যাবে? এটা তো হতে পারে না। রিয়া, আমি আসলেই চাকরি করি, যেটা তুমি জানো না। জানি তো, কি চাকরি করেন আপনি? টু কোম্পানির ম্যানেজার। এই জন্য আমি আপনার ভালোর জন্যই বলছি। আমি যে গোয়েন্দা সংস্থাতে কাজ করি এটা রিয়া জানে না, তবে আজকেও অনেক খুশি। ও যা বলে আমার এখন তাই শোনা উচিত। এই খুশির দিনে ওকে আমি কষ্ট দিতে চাই না। কিচেন রুম থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হবার পর রিয়া নিজ হাতে আমাকে রেডি করিয়ে দিতে লাগলো। এসব দেখে রাইসা বলল, যে মেয়েটা একসময় নিজেকে ভালো করে গুছিয়ে রাখতে পারত না, আজকে সে আবার অন্য করে জীবন গুছিয়ে দিচ্ছে। ভালোবাসার জন্য মানুষ যে কত কিছু করে হিসাব নেই। চুপ কর তো একটু। তো দোলাভাই এখনো সুস্থ হয় নাই, এর মাঝে আবারও আরেক জায়গায় যাবে, এর জন্য একটু সাহায্য করছি। রিয়া আমাকে রেডি করে দিয়ে সবকিছু গুছিয়ে দিয়ে বলল, সুন্দর করে ইন্টারভিউ দিবে, ঠিক আছে? আর তুমি শুধু গেলেই তোমার চাকরি হয়ে যাবে। আমি না হয় আমার টাকায় চলবো, কিন্তু আমাদের বেবিকে আমি চাই। আমি রিয়ার মুখে হাত দিয়ে বললাম, আমি আমার অ্যাকাউন্ট দেখে বললাম, এ দেখো, তুমি আর আমার সন্তান সারা বছর বসে খেয়েও শেষ করতে পারবে না। এত টাকা কোথায় পেলে? রিয়ার কপালে চুমু দিয়ে বললাম, মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করো যেগুলোর কোনো উত্তর নাই। তুমি রেডি হয়ে কলেজে যাও, আমি তাহলে যাই। রিয়ার থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হলাম। মেন গেটে আসতেই পিছন থেকে একটা ডাক পড়লো। আমি পিছনে তাকে দেখে মিমি আমার দিকে এগিয়ে আসছে। মিমি আমার কাছে এসে বলল, কি খবর লাদেন সাহেব, ভালো আছেন তো? এই তো ম্যাডাম, মোটামুটি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কথা ছাড়েন, শুনলাম আপনি নাকি সুস্থ হয়েছেন, আবার শালি নাকি আসছে রুম সাজাতে, কথাটা কি ঠিক? এসব তোমাকে বলার প্রয়োজন মনে করি না আমি। আমি এখন তোমার পর কেউ হয়ে গেছি, তাই তো? এমন কিছুই বলতে পারো। আমি চাই না এখন আর কোনো ঝামেলায় জড়াতে।
আমি আমার বউয়ের সাথে খুব খুব সুখে আছি। নতুন পেয়ে পুরাতন ভুলে গেছো না? একসময় এই পুরাতন মানুষটাই তোমার বিপদের সাথী ছিল, আর আজকে সেই মানুষটাই পর হয়ে গেল। আমি মিমির মনে কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু এখন আমি অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছি। এই জন্য অন্য নারী আমার কাছে বিষাক্ত। আমি এক প্রকার একটু রাগ দেখে বললাম, আমি শুধু একমাত্র আমার বউয়ের ওপর আসক্ত। প্লিজ আমাকে আমার মতো থাকতে দেন। আমি ওই দিন বলেছিলাম না, সব জায়গায় কিন্তু বলে একটা শব্দ থাকে, এখানেও ঠিক আছে। সময় থাকলে বুঝলেন না, সময় হারিয়ে বুঝবেন। যেখানে যাচ্ছেন যান, গিয়ে সফল হন। মিমি, একাকিত্ব জীবন খুব বেদনাময়। এখনো সময় আছে, কাউকে খুঁজে নাও। যাকে খুঁজতে গিয়ে নিজের জীবন বারবার বিলিয়ে দিয়েছে, সে আমার হলো না, এখানে আবার অন্য কারো কথা বলছো? এত কিছু দিয়ে যার মন পেলাম না, অন্য কেউ হলে তো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। রিক্সায় চড়ে রিয়ার দেওয়া ঠিকানা অনুযায়ী যেতে লাগলাম। মিমির সাথে কথা বললেই শুধু এসব বলবে। এসব কথা শুনতে এখন আর তেমন একটা ভালো লাগে না। নিজের কাছেও এখন এসব বিরক্ত লাগে। রিয়ার দেওয়া ঠিকানায় গিয়ে দেখি বিশাল বড় এক বিল্ডিং। এই কোম্পানির মালিক আপু। আমি তো ভাবতেও পারছি না। রিক্সা থেকে নেমে গেটের সামনে যেতেই সিকিউরিটি গার্ড আমাকে আটকে ধরলো। আমি বললাম, ভাই আমাকে এই ভেতরে যেতে দেন, এটা আমার বড় বোনের কোম্পানি। মনে হয় আজকে মাল বেশি খাইছিস। তুই কার সম্পর্কে কি বলছিস জানিস তো? যা সর এখান থেকে। কই থেকে যা আসে ওরা, এটাই বুঝি না। আপু আসলে তোদের কারো চাকরি থাকবে না বলে দিলাম। ওরা উল্টা আমার কলার চেপে ধরে আমাকে দূরে সরে বলল, যা তো এখান থেকে, বিরক্ত করিস না আমাদের। এসব পাগল ছাগল কোথা থেকে আসে যে বুঝি না। দেশে আবার পাগলের অভাব নেই। ওরা হয়তো আমাকে চেনে না, এজন্য ভেতরে যেতে দিচ্ছে না। আমি এক সাইডে বসে আপুর অপেক্ষা করতে লাগলাম। আধা ঘন্টার মতো বসে আছি, আপুর আসার কোনো খবর নেই। হঠাৎ করে নামি দামি একটা মাইক্রো গেট দিয়ে ভেতরে ঢুকলো। গাড়ি থামতেই সিকিউরিটি গার্ড গাড়ির দরজা খুলে দিয়ে সালাম করলো। আমি যে অনুমান করেছিলাম সেটাই, এটাই তো আমার আপু। আমি জোরে একটা ডাক দিলাম, আপু দেখ, এতদিন পর তোর ভাই আবার ফিরে এসেছে। আমার কথা শুনে আপু আমার দিকে ফিরে তাকিয়ে দেখলো। সিকিউরিটি গার্ড আমাকে ধমক দিয়ে বলল, এই ছেলে, তুই যাবি এখন? ম্যাডাম অনেক সময় ধরে এই ছেলে এখানে বসে আছে, বলে নাকি আপনি ওর বড় বোন। এরকম পাগল কি দুনিয়াতে আছে বলেন? আপু আমাকে একটা ইশারা করলো। এইদিকে এসো। সরি, এতদিন হলো তোর সাথে দেখা করে নাই। আমি মনে করেছিলাম তুই হয়তো সবকিছু ভুলে গেছিস। আমার মতো খারাপ ভাইকে কি তোর আর মনে থাকবে? এজন্যই। প্রতিদিন তোমার মতো কত পাগল এসে আমাকে আপু বলে। এত বড় অফিসের মালিক আমি, আর এই পরিচয় দিয়ে আমাকে নামিয়ে নেবে? আমার জানা মতে আমার কোনো ভাই নেই, আমি একাই। তোমাকে দেখে পাগল মনে হচ্ছে না ঠিকই, কিন্তু এমন পাগলামি করে কি লাভ? যাকে তাকে দেখেই কি আপু মনে হয়? ম্যাডাম, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব বলেন? না, তার দরকার নেই। যদি আমার কথা না শোনে তাই করতে হবে। আপুর কথাগুলো শুনে কখন যে আমার চোখ থেকে পানি পড়তে লাগলো বলতেও পারি না। নিজের বড় বোন আজকে আমাকে ভুলে গেল। আসলেই কি টাকা মানুষকে বদলে দেয়? আপু এভাবে আমাকে না চেনার ভান করতে পারলো? ওই ছেলে, এভাবে কান্না করছো কেন? চোখের পানি মুছে বললাম, না ম্যাডাম, এমনিতেই কান্না করছি। টাকা পেলে মানুষ কত কিছু করে তাই দেখছি। কি করতে এখানে আসছো? কিছু না। টান দিয়ে আমার হাত থেকে ফাইলগুলো নিয়ে বললো, কাগজপত্র ঠিক থাকলে চাকরি পাবে। সত্যি কি আমাকে চিনিস না আপু? আপুর কথা মতো ওরা আমাকে বের করে দিল। গেটের বাইরে দাঁড়িয়ে শুধু একটু চিন্তা করছি যে আপু কি সত্যি আমাকে চিনতে পারে নাই। এর মাঝে রৌদ্র গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে এসে বলল, আরে বন্ধু, তুই এখানে চাকরির জন্য আসছিলি নাকি? ভিতরে চল, আমি তোর বোনের সাথে কথা বলি। এই অফিসে চাকরি করিস? হুম। ভালো, যা। মন খারাপ নাকি? না, এমনি এখানে ঘুরতে এলাম। ভিতরে চল, সবকিছু দেখাই। স্যার, ম্যাডাম ওনাকে বের করে দিয়েছে, উনি আর ভেতরে যেতে পারবে না। কি? রৌদ্রের ঘাড়ে হাত দিয়ে বললাম, টাকা থাকলে মানুষ পরিবর্তন হয়। আপুও হয়েছে, এখানে অবাক হওয়ার কিছুই নেই। ভালো থাকিস। আমি আর কিছু না বলে একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মন খারাপ করেই বাসার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি টেবিলের উপর ছোট্ট একটা বোতল রাখা, বাংলা ভাষায় যাকে বলে মদ। কিন্তু এটা এখানে কেন? মনের আবেগের বসে ওটা হাতে নিলাম, বোতলের মুখ খুলে বসিয়ে দিলাম। দরজা ঠেলে মিমি ভিতরে ঢুকে বলল, কি করছো? আমি আগে কখনো মদ খাই নাই, হঠাৎ করে খাওয়ায় আমার মাথা চক্কর দিতে লাগলো। মিমিকে দেখে মাতলামি করে কান্না করতে করতে বললাম, আমার আপু আমাকে চিনতে পারছে না। তুই জানিস মিমি, আমার আপু আমাকে চিনতে পারছে না। কেন এমন করলো বল?
এটা খা, আরো বেশি ভালো লাগবে। বিছানাটা তো খুব সুন্দর সাজিয়েছো। আজ আজ যে আমার বাসর রাত হবে রিয়ার সাথে। আমাকে পছন্দ হয় না তোর? চোখ বন্ধ করে আবার খুললাম। হঠাৎ করে মিমিকে এই রূপে দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। মিমি ধীরে ধীরে শরীর থেকে সমস্ত কাপড় খুলে অলঙ্গ হয়ে বিছানায় শুয়ে বলল, আমি তো তোমার রিয়া বাবু। আমাকে চিনতে পারছো না? আজকে না আমাদের বাসর রাত। আমি কলেজ থেকে তোমার জন্য এসেছি, আয় আমার কাছে। আমি রিয়া, আমাকে কাছে ডাকছে। আমি কি বসে থাকতে পারি? আমি সবকিছু ভুলে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। আমি ওর সাথে সুখের সাগরে হারিয়ে গেলাম। যখন আমার ঘুম হলো তখন দেখি আমার বুকের উপর মিমি বিনা কাপড় আমাকে জড়ে ধরে আছে। আপুর অফিস থেকে ফিরে এসে এখানে যা কিছু হয়েছিল তা মনে করে আমার মাথা ঘুরতে লাগলো। আমাকে এভাবে তুমি ধোকা দিতে পারলে? আমি সামনে তাকে দেখি রিয়া চেয়ারের উপর বসে আছে। কেন আমাকে এভাবে ধোকা দিলি? এই মিমি শরীরে যা আছে আমার শরীরে কি তা নেই? আজকে এই বিছানায় বাসর রাত হওয়ার কথা ছিল আমার, আর আজকে তোর বুকে অন্য কেউ শুয়ে আছে। কেন আমার সাথে এমন করলি? আমি আমার পরিবার, টাকা পয়সা সব কিছু ছেড়ে শুধু তোর জন্য এখানে পড়ে আছি। শুধু তোর মুখের দিকে তাকিয়ে এখানে পড়ে আছি। কি ছিল না আমার, বল? টাকা পয়সা কি এমন নাই আমার? ইচ্ছে করলে আমিও অন্য কাউকে বিয়ে করতে পারতাম, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে করি নাই। আজকে এই মেয়ের সাথেই শুয়ে পড়লি। মানুষ বলতো তোর চরিত্র খারাপ, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আজকে তুই তো প্রমাণ করে দিলি। আমার স্বামীর সাথে অন্য একটা মেয়ে শুয়ে আছে। আমার জায়গায় যদি কেউ তা নিজের চোখে দেখতো তাহলে কি করতো? কিন্তু আমি তা করতে পারি নাই। এই কয়েকদিনে আমি তোরে খুব ভালোবেসে ফেলেছি। আমি জানি তুইও মিমিকে ভালোবাসিস। হয়তো আমি যখন বাসায় থাকি না তখন তুই মিমির সাথে এইসব করিস। আমার জীবনটা নিয়ে কেন এভাবে খেলা করলি? কত স্বপ্ন দেখেছিলাম আমি তোরে নিয়ে, আজকে সব কিছু তছনছ করে দিলি। সত্যি কি আমার কপালে সুখ লেখা ছিল না? আমি কি দেখতে শুনতে এতই খারাপ যে আমাকে রেখে তুই মিমির সাথে শুয়ে আছো? ওকে নিয়ে সুখে থাকবি তো ঠিক আছে, থাক। আমি না হয় দূরে চলে যাব, আর কখনো আমাকে ফিরে পাবি না। বহু দূরে হারিয়ে যাব আমি। রিয়া প্লিজ, আমার কথাটা তো শোনো। এই সবকিছু মিমি ইচ্ছে করে করছে, আমার কোনো দোষ নেই। থুতু দেই আমি এমন স্বামীর মুখে, আমাকে কাঁদিয়ে সে যেন আজীবন কাঁদে, এটাই দোয়া করি। আমার মনটা ভেঙে চুরবার হয়ে গেছে। বিশ্বাস করার মতো আর কিচ্ছু রইল না। আজকের পর থেকে আমাকে আর দেখতে পাবি না। হয়তো কোনো গাড়ি নিচে পড়ে আত্মহত্যা করব। রিয়া কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। একটু সুযোগও দেয় নাই আমাকে ওর সাথে কথা বলার। মিমি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ও কোনো ভুল করে নাই, সবকিছু আমি করছি। আমি কান্না মাখা কণ্ঠে বললাম, কেন আমার সাজানোর সংসার হয়ে ধ্বংস করে দিলে মিমি? কি দোষ ছিল আমার? কেন এমন করলে বলো আমাকে? মিমি বিছানা থেকে উঠে কাপড় পরে আমার উপর চড়ে বসে বললো, বহু শান্তি ছিলাম এতদিন। আমি কষ্টে থাকবো আর তুই শান্তিতে সংসার করবি, এটা তো আমি হতে দিব না। দরকার পড়লে জোর করে তোরে আটকে রেখে তোর সাথে সংসার করব। আর আমি দরজা ভালো করে লাগাই নেই। আমিও রিয়াকে মেসেজ করে আসতে বলছি, যাতে আমাদের একসাথে দেখে ও চলে যায়। প্ল্যান মোতাবেক তাই হয়েছে। মিমি এই সেকেন্ড দেরি না করে আমার হাত পা বেঁধে বললো, আজ থেকে তুই শুধু আমার। এতদিন কিছু করি নাই, কিন্তু আমার ভালোবাসার মানুষকে আরেকজন কেড়ে নিবে, আমি তো তা কখনো হতে দিতে পারি না। দরকার পড়লে 12 মাস তুই রুমে এভাবে বন্দি থাকবি, তাও তুই শুধু আমার। জোর করে হলেও আমি তোর সাথে সংসার করব। কতক্ষণ এভাবে রাখতে পারবে আমাকে? আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে তুমি কিনা শেষ পর্যন্ত আমার জীবনটা ধ্বংস করে দিলে। রিয়ার তো কোনো দোষ ছিল না। সব দোষ আমার একার, আমি ইচ্ছা করেই এমন করেছি। এখন থেকে তুই শুধু আমার। জোর করে কিছু পাওয়া যায় না মিমি। এতদিন তোমার জন্য আমার মনে একটু হলেও ভালোবাসা ছিল, কিন্তু আজকে যা কিছু করলে এরপর থেকে তোমাকে আর দেখতেই মন চাইবে না। মিমি আমার গালে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না গো, একটু পর কাজে আসছে। আমরা বিয়ে করব আজকেই। আর রিয়া কখন ফিরে আসবে না
ওকে যেভাবে বলেছি আর আসবে না। রিয়া এইটুকু ভালো করেই জানে ও কলেজে যাওয়ার পর তুই আর আমি মিলে ওটাই করি, কিন্তু ও আজকে দেখেছে মানে সবকিছুই বিশ্বাস করে নিয়েছে। এমন করে লাভ কি তোমার মিমি? এই দেশে একটু শান্তি করতে এসেছিলাম, সবকিছু মুহূর্তের ভিতরে তুমি ধ্বংস করে দিলে। এই ছিল তোমার ভালোবাসা? আরে এইসব চিন্তা ভাবনা বাদ দাও, এখন থেকে আমি শুধুই তোমাকে ভালোবাসবো। তুমি আর আমি ছাড়া এখানে কেউ থাকবে না। সত্যি মিমি, এখন তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। একটু সুখের জন্য আরেকজনের সুখ কেড়ে নিতে চাইছো। তুমি আসলে একটা পাথর দিলওয়ালা মানুষ। তোর যা কিছু মনে হয় বলতে পারিস আমাকে, এখন শুধু কবুল বলবি আর আমাকে বিয়ে করবি। আমাকে মেরে কেটে যদি 3 টুকরো করে ফেলো, তাও আমি কবুল বলবো না। এই মনে শুধু রিয়ার জন্য জায়গা আছে। মিমি আমার বেল্ট হাতে নিয়ে আমার শরীরে আঘাত করতে করতে বলল, কবুল বলবি নাকি মেরে ফেলবো? যত পারো মারো, তাও আমি কবুল বলবো না। মিমি আমাকে মারা বন্ধ করে দিয়ে বিছানার এক পাশে বসে কান্না করতে করতে বলল, প্লিজ তুই শুধু একটু রাজি হয়ে যা, আমার খুব ইচ্ছে তোর সাথে সংসার করার, প্লিজ রাজি হয়ে যা। জোর করে হয়তো আমার দেহ পেয়েছো, কিন্তু মন শুধু একজনের কাছে, সেটা রিয়া। আর তুমি এখন অন্ধ হয়ে গেছো মিমি। আমি ভাবতেও পারি নাই তুমি আমার সাথে এমন কিছু করবে। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। রিয়া নিজের ক্ষতি করে ফেলবে, প্লিজ ছেড়ে দাও। ও মরে গেলে মরে যাবে, তাতে আমার কি? আর ও মরলে আমার পথ চলা আরো বেশি সুবিধা হবে। আমি জানি তুই আমাকে বিয়ে করবি, আর কিভাবে করবি তা আমার জানা আছে। আমি বরং কাজে নিয়ে আসি, সেই পর্যন্ত পালানোর চেষ্টা কর সোনা, যদি পালিয়ে কোথাও যেতে পারো। মিমি এই কথা বলে রুম থেকে বের হয়ে চলে গেল। আমি নিজেকে সারানোর খুব চেষ্টা করছি, কিন্তু পারছি না। শেষে কোনো উপায় না পেয়ে এভাবে বিছানার উপর মাথা দিয়ে শুয়ে আছি। আধা ঘন্টার মতো এক জায়গায় পড়ে আছি। মিমির মেয়েকে দেখে আমার মুখে হাসি ফুটে উঠলো। তার মানে আমি এখন এখান থেকে যেতে পারবো। পিচ্চিকে বললাম চাকুটা আমার কাছে এনে দিতে, ও তাই কইলো। রশি কেটে মুক্ত হতেই মিমির ফোন থেকে কল এলো। ভাবলাম যাওয়ার আগে একবার ওকে বলেই যাই। আমাকে ও কাঁদিয়েছে, আমি এখন ওকে কাঁদাবো। ওর মেয়েকে আমি সাথে নিয়ে যাব, তাহলে কষ্ট কি জিনিস তাও হাড়ে হাড়ে টের পাবে। রিয়াকে আমার থেকে দূরে সরে দিল ও। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন কণ্ঠে বলল, আমি হাসপাতাল থেকে বলছি, এই ফোনের মালিক অ্যাক্সিডেন্ট করেছে, খুব বাজে অবস্থা, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। মিমির অ্যাক্সিডেন্টের কথা শুনেই আমি মিমির মেয়েকে কোলে নিয়ে দৌড় দিলাম। হাসপাতালে গিয়ে দেখি 3জন ডাক্তার মিলে ওর চিকিৎসা করছে। মিমির ওই অবস্থা দেখে আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। একটু আগে কত কিছু বলে গেল আমাকে, আর এখন নিজেই হাসপাতালের বেডে শুয়ে জীবন মৃত্যু লড়াই করছে। একজন ডাক্তার বের হয়ে বলল, আপনি ওনার কি হন? চোখ বন্ধ করে বললাম, আমি ওর স্বামী। আমাদের মাফ করে দেবেন, আমরা সবটা দিয়ে চেষ্টা করেছি। ওর হাতে আর কিছুক্ষণ সময় আছে হয়তো, যান গিয়ে কথা বলেন। আর আপনার মেয়েকে ভিতরে নেবেন না, ওকে বাইরে রেখে যান, নয় ভয়ে কান্না করবে। ওনাকে যারা দিয়ে গেছেন তারা সব পালিয়ে গেছেন, আমাদের যতটুকু করার দরকার তাই করেছি আমরা। ডাক্তারের কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। যে মেয়েটা একটু আগে জোর করে আমার সাথে কত কিছু কইলো, আজকে তার মৃত্যু হবে, এটা যে আমি মানতে পারছি না। পিচ্চিকে বাইরে বসিয়ে ভিতরে চলে গেলাম। মিমির পুরো শরীর ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আমি পাশে গিয়ে বসতেই ডাক্তার ইশারা করে বলল, সময় খুব কম, বাকিটা আল্লাহর ভরসা। ডাক্তার দিতেই মিমি কাঁপা কাঁপা হাতে অক্সিজেন মাস্ক খুলে জোরে শ্বাস নিয়ে বলল, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি বলে আজকে আমার এই অবস্থা। মিমির গালে হাত দিয়ে বললাম, একটু আমার খারাপ লাগে না, শুধু একটু রেগে গিয়েছিলাম। কেন তুমি বাইরে বের হলে? আমার কথা যদি শুনতে, তাহলে আজকে আর এসব হতো না। ছাড় এসব, আমার সময় হয়তো খুব কম, তোমার কাছ থেকে একটা কথা আমি লুকিয়ে রেখেছি। মিমি ফোন বের করে একটা ভিডিও প্লে করলো আমার সামনে, যেখানে দেখা যাচ্ছে আমার কোনো হুঁশ না থাকার পরেও মিমি আমার সাথে অন্তরঙ্গ কিছু করছে। ভিডিও তারিখ দেখে আমি আটকে পড়ছি। এটা তো বিদেশ যাওয়ার আগে জন রাসেলের সাথে আমার ঝামেলা চলছিল, তখনকার কোনো রাতের ভিডিও, কিন্তু আমি কিছু বলতে পারি নাই। মিমি ফোনটা আমার হাত থেকে নিয়ে বলল, আমি জানি আমি এই অপরাধে ক্ষমা পাবো না, আগেও তোমার সাথে যা করেছি আজও তাই করছি, তবে তুমি জানতে চাইছিলে না এই বাচ্চার বাবাকে। আর শোনো, এই বাচ্চার বাবা তুমি নিজে স্বয়ং। হ্যাঁ, আমার বাচ্চার বাবা তুমি, যেটা আমি আজ পর্যন্ত লুকিয়ে রেখেছিলাম তোমার থেকে। বিশেষ না হলে ডিএনএ টেস্ট করিও। আজ এসব বলছি কারণ এটুকু পর হয়তো আমি মারা যেতে পারি, তবে নিজ ইচ্ছায় তুমি কখনো আমাকে বুকে টেনে নিলে না, আফসোস এই জায়গায়। মিমিকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম,
এই কথাটা তুমি আমাকে আগে বলতে পারতে, আমি তোমাকেও বিয়ে করে নিতাম। আজকে আমাকে কাঁদিয়ে কেন শূন্যের মাঝে হারিয়ে যাচ্ছ? তোমার মেয়েকে দেখবে কি? আমি তো আমার নিজের যত্ন নিতে পারি না। একজন দায়িত্বশীল বাবা তার মেয়ের জন্য সবকিছু করতে পারে। আমি জানি তুমি পারবে। আমি ভালোবাসার যুদ্ধে হেরে গেলাম। মানুষ না বলতো চেষ্টা করলে সবকিছু পাওয়া যায়, তাহলে আমি পেলাম না কেন? আমি তোমার জন্য নিজেকে শতবার মেরেছি, কিন্তু আমি কেন তোমাকে পেলাম না? ওদের বলো, এই কথার জবাব দিতে পারবে? তোমার জন্য আমি আমার বুক চির পর্যন্ত দেখাতে পারবো আমি তোমাকে কতটা ভালোবাসি। খাঁটি ভালোবাসার মূল্য কেন মানুষ দেয় না? মানুষ কেন এত স্বার্থপর হয়? ভালোবাসার মূল্য নেই এই পৃথিবীতে। এই পৃথিবী বড়ই নিষ্ঠুর, আমাকে বাঁচতেই দিল না। তোমাকে খুব করে বলতে ইচ্ছে করছিল, তোমার এক টুকরো সময় আমাকে দিও, আমি তোমাকে এক জনম দিব, কিন্তু সেই জন্ম তো আমার ভাগ্যে লেখা ছিল না। মৃত্যুই শেষ সাথী হলো আমার। মিমিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি আসলে খুব খুব বোকা মিমি, আমি ভুল করেছি, প্লিজ তুমি ফিরে আসো, আমার ভুল হয়েছে। আমার চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কেন কান্না করবে? তোমাকে এভাবে মানায় না। আমার মেয়েকে একটু ডাকো, শেষবারের মতো ওর সাথে একটু কথা বলি। আর হয়তো কখনো কথা বলতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে। ও তো তোমারও মেয়ে, ওকে মেনে নিও, প্লিজ কোনো কষ্ট দিও না। মিমির কথা শুনে শুধু কান্না করছি। মিমির মেয়ে ভেতরে আসতেই মিমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আম্মু, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? মিমি ওর মেয়েকে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি আম্মু আমার। তুমি না তোমার বাবাকে দেখতে চাইছিলে? এই দেখো তোমার বাবা। আমি না থাকলে তোমার বাবাকে দেখে রাখবে তো আম্মু? এই পৃথিবীতে তোমার বাবার কেউ নেই তুমি ছাড়া। আমার কারণে তোমার শত মায়েরা ওনাকে ছেড়ে চলে গেছে। খুব নিষ্ঠুর আমি। মিমির কথা শুনে পিচ্ছি আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার বাবা? আমাকে এতদিন কিছু বলো না কেন? খুব খারাপ তুমি। পিচ্চির কপালে চুমু দিয়ে বললাম, বাইরে গিয়ে খেলা করো আম্মু, আমি তোমার আম্মুকে নিয়ে আসছি। আমার কথা মতো পিচ্ছি বাইরে চলে গেল। মিমি আমার দিকে তাকিয়ে বলল, ওকে কষ্ট দিও না, আর আমার বাড়িটা একটু দেখাশোনা করবে, ঠিক আছে? এদিকে আসো। মিমির কাছে মুখ এগিয়ে নিতেই ও আমার মাথা জড়িয়ে ধরে ঠোঁটে লিপ কিস করলো। একটু পর ওর হাত পা আপনা আপনি আমার থেকে পড়ে গেল, ঠোঁটগুলো আমার ঠোঁটের থেকে আলাদা হয়ে গেল। আমি জোরে একটা চিৎকার দিলাম, মিমি! কিন্তু মিমির কোনো হুঁশ জ্ঞান নেই। আমি জোরে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে বললাম, আমার জীবনটা এমন কেন মিমি? তুমি চলে গেলে, সাথে রিয়াও চলে গেল। কাকে নিয়ে বাঁচবো এখন আমি? সবকিছু শূন্য হয়ে গেছে আমার। আমি ফোনটা বের করে বহু পুরোনো নাম্বারে একটু কল দিলাম। একটু পর রৌদ্র চলে এলো। রৌদ্রের সাহায্যে মিমিকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আমার পিচ্ছি মেয়ে শুধু ওর মায়ের জন্য কান্না করছে। বাসার কাছে যেতেই দেখি বাড়ি ভর্তি পুলিশ। রৌদ্র আমাকে বলল, বন্ধু তুই বস, দেখি পুলিশ কেন এসেছে। আমি গম্ভীর গলায় বললাম, লাশ নামা আগে, দাফন সম্পন্ন করতে হবে। পুলিশের সাথে আমি কথা বলছি। গাড়ি থেকে মিমির লাশ নামতেই সবাই একদম চুপ হয়ে গেল। পুলিশের পোশাক পরে রাইসা আমার সামনে এসে বলল, আমার আপু কোথায়? আপুকে মেরে কোথায় রাখছেন? আর মিশির লাশ এখানে কেন? ও কিভাবে মারা গেল? কি হচ্ছে কি এসব? রাইসা এই কথা বলতেই আরেকটা গাড়ি এসে আমাদের সামনে থামলো। গাড়ির ভেতর থেকে রিয়ার ভাই বেরিয়ে এসে আমার কলার চেপে ধরে বলল, ভালো করেই বল, আমার বোনকে কোথায় লুকে রাখছোস? আমরা তোরে বিশ্বাস করে খুব বড় ভুল করেছি। রাইসা ওর ভাইকে ছাড়িয়ে বলল, ভাইয়া থাম তো তুই। সবসময় মাথা গরম করে কথা বলিস। সেটা দেখছি, তুই আগে বাসায় যা। যদি আমার বোনকে খুঁজে না পাওয়া যায় তাহলে তুই নিজেও কিন্তু হারিয়ে যাবি। রিয়ার ভাই গাড়ি নিয়ে চলে গেল। রৌদ্র রাইসাকে বলল, প্লিজ ম্যাডাম, আপনি এখন যান, ওর মন মানসিকতা খুব খারাপ। রাইসা আমাকে প্রশ্ন করলো, কি হয়েছে এখানে? আমি উত্তরে শুধু চুপ থাকলাম, কোনো কথা বললাম না। রাইসা এক প্রকার হতভম্ব হয়েই ওর টিম নিয়ে ওখান থেকে বিদায় হলো। মিমির দাফন কাফন সম্পন্ন করে রুমে বসে আছি। পিচ্ছি আমাকে জোরে ধরেই ঘুমিয়ে আছে। রুদ্র আমাকে প্রশ্ন করলো, কিভাবে কি হয়েছে, আর এই পিচ্ছি মেয়েটার এখন কি হবে? ও তো মনে হচ্ছে এখনো ভালো করে কথাই বলতে পারবে না। ও আমার মেয়ে, আর আমি এতদিন বুঝতেও পারি নাই যে ও আমার মেয়ে। কি কস? ও তোর মেয়ে? কিন্তু তুই তো রিয়া ম্যাডামকে বিয়ে করছস, তাহলে এই মেয়ে? পরে এক সময় তোরে সবকিছু বলবো। মিমি জাগার আগে আমার মেয়ের নামটাও পর্যন্ত বলে গেল না। আমি এখন এমন এক মানুষ যে আমার কারণে দুইটা মেয়ের জীবন নষ্ট হয়েছে।
বেঁচে থাকার ইচ্ছে হয় না আমার। আজকে আমার মেয়ের দিকে তাকিয়ে শুধু আমি বেঁচে আছি, হলে আমিও মিমির সাথেই। থাক বন্ধু, আর কিছু বলিস না। এই নে, এটা ধর। কি এটা? আমি তোর জন্য যতটুকু করার দরকার তাই করেছি। জানি তোর অবস্থা খুব খারাপ, তাও বলছি কাল থেকে অফিসে যাবি। এটা তোর জয়েন লেটার। চাকরি করার ইচ্ছে নেই আমার। ইচ্ছে থাকতে হবে না, আমি তোর মেয়ের জন্য বলছি, বাকিটা তোর ইচ্ছে। আমার এখন যেতে হবে বন্ধু। ওকে যা। রুদ্র চলে যাওয়ার পর আমি মনে মনে ভাবলাম, আমি এখন আমার মেয়েকে শিলা বলেই ডাকবো। আজ থেকে ওকে আমি নতুন করে জীবন দেবো। পিচিকে বিছানায় রেখে গোসল করে নিলাম। রাতে সোফায় বসে আছি, তখন শিলা আমার ফোনটা নিয়ে বলল, আব্বু, আম্মু কোথায় গিয়েছে? আম্মু কি আর আসবে না? তোমার আম্মু বেড়াতে গিয়েছে, এই কিছুদিন পর চলে আসবে, চিন্তা করো না। আমি জানি আম্মু মারা গেছেন, কিন্তু তুমি বলো না আমাকে। কেউ একজন বলল ভিতরে আসবো আমি। দরজার কাছে রাইসাকে দেখে বললাম, আসো। আমি আমার মেয়েকে ফোন দিয়ে বললাম, যাও গিয়ে খেলা করো, আম্মু ঠিক আছে। রাইসা আমার পাশে বসে বলল, কি হয়েছিল? কপাল খারাপ আমার, বলে আর কি হবে। আরে বল না কি হয়েছিল, আর আমার আপু কোথায় যাচ্ছে? আমি রাইসাকে এক এক করে সবকিছু বললাম। সব শুনে রাইসা বলল, বিষয়টা আসলে খুব দুঃখজনক। আপুকে ফিরিয়ে নিয়ে আসেন। আমি জানি না তোমার আপু কোথায় চলে গেছে, কোথায় গিয়ে খুঁজবো আমি, বলো। আমি যদি সন্ধান পাই তাহলে আপনাকে জানাবো, তবে আপনি কাজটা ঠিক করেননি দুলা ভাই। আপনার চরিত্র খারাপ। আমি বলবো না, আপনি শুধু বুদ্ধির কারণে পরাজিত হয়েছে। মানুষ দুইটা বিয়ে করতেই পারে, এটা কোনো বিষয় না। আপনি মিমিকে বিয়ে করে নিতেন তাহলে তো এত সমস্যা হতো না। মিমি আমাকে কোনো কিছু বলে নাই, যদি একটু বলতো তাহলে আমি তোমার বোনের সাথে কথা বলতে পারতাম। আমার আপু খুব রাগী, একবার ও যা বলে তাই করে। তুমি এখন বলো আমি কি করব। আমার মাথায় এখন কোনো বুদ্ধি নেই দুলা ভাই, তবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনি খুঁজে বের করার। বাকিটা আল্লাহ ভরসা। ওকে দেখে রাখতে পারবেন তো? চেষ্টা করব। তোমার বোন থাকলে হয়তো আমার আজকে এতটা কষ্ট হতো না। রাইসা দাঁড়িয়ে বলল, চিন্তা করবেন না দুলা ভাই, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। খেয়েছেন দুলা ভাই? কি খাবো, খেতেও মন চায় না। আমি রান্না করে দিয়ে যাবো। না, তার আর দরকার নেই, আমি দোকান থেকে খাবার অর্ডার করিয়ে নেব। রাইসা আচ্ছা বলে চলে গেল। রাতে শিলাকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে গেলাম। খুব ভোরে ঘুম থেকে উঠলাম। আজ থেকে আমার নতুন জীবন শুরু। সকাল সকাল নাস্তা রেডি করে টেবিলে খাবার সাজিয়ে রাখলাম। শিলাকে ডাক দিতেই ও বলল, বাবা, আর একটু ঘুমাতে দাও না। না আম্মু, আর ঘুমালে হবে না, আজকে তোমার বাবা অফিসে যাবে, সাথে তুমিও যাবে। এখন তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে আমার। বাবা, আমার আম্মু কি আর কখনো ফিরবে না? এসব মনে করে কষ্ট নিও না আম্মু, ঠিক আছে? মৃত মানুষ কখনো ফিরে আসে না। এখন আসো, নাস্তা করে রওনা দিতে হবে। খাবার শেষ করে রেডি হয়ে নিলাম। ভাবছিলাম চাকরি করব না, কিন্তু শিলার জন্য হলেও করতে হবে। আমি আমার সাধ্য মতো রিয়াকে খুঁজে বের করার চেষ্টা করব। রিয়া গেলটা কোথায়? একটু হলেও তো আমার সাথে কথা বলতে পারতো। বাসা থেকে বের হয়ে রিক্সায় বসতেই শিলা বলল, বাবা, আমি আইসক্রিম খাবো। পরে কিনে দে আম্মু, আগে অফিসে যাই। কিছুটা দূরে যেতেই রাসেল রিক্সা থামিয়ে বলল, কি খবর স্যার, ভালো আছেন তো আপনি? আমি তোর কাছে হার মানলাম, প্লিজ অন্তত এবার আমাকে বাঁচতে দে। রাসেল রিক্সার সামনে থেকে সরে যেতেই রিক্সা আবার চলতে লাগলো। আর আমি হাসতে হাসতে বললাম, তুই আর সকালের সূর্য দেখতে পারবে না। ছেলেকে কোলে নিয়ে অফিসের সামনে নামলাম। ঠিক সেই সময় আপুর গাড়ি ভেতরে ঢুকলো। মন চাইছে এই অফিস থেকে বের হয়ে চলে যাই, কিন্তু শিলার মুখের দিকে তাকিয়ে গেটের কাছে গেলাম। দারোয়ান জিজ্ঞেস করলো, সেদিন এত অপমান করার পরে আজকে আবার অফিসে আসলি? আমি হাত থেকে জয়েন্ট লেটার কাগজটা দেখাতেই সিকিউরিটি আমার পথ ছেড়ে দিয়ে বলল, সরি স্যার। আমি গেটের ভেতরে যেতেই দেখি আপু গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। বাবা, আমি আম্মুর কাছে যাবো। আম্মু কান্না করে না, বলছি না কান্না করবে না, আমি আছি তো তোমার পাশে। শিলা হুম বলে আমার ঘাড়ের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আমি অফিসের দিকে যেই পা বাড়াবো, তখন পিছন থেকে আমার নাম ধরে কেউ একজন ডাক দিল। আমি পিছনে ঘুরে তাকে দেখি দুলা ভাই আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসে বলল, আমার বোনের কি হয়েছে? আর আমার ভাগ্নি তোমার কাছে কেন? ও তোমাকে বাবা বলছে কেন? আমার মেয়ে আমাকে বাবা বলবে না, এটাই তো স্বাভাবিক। আমি আমার পার্সোনাল বিষয় আপনাকে বলতে রাজি নই স্যার। প্লিজ, কি হয়েছে আমার বোনের? বল, আমি শুনতে চাই। যে নিজের বোনের খোঁজ খবর রাখতে পারে না, সে আর কি জানবে তার বোন বেঁচে আছে নাকি মারা গেছে? শিলা আমার মেয়ে ছিল, আর ওকে মিথ্যা অভিযোগ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। গতকাল সে মারা গেছে, অথচ তাকে দেখতে কেউ পর্যন্ত আসে নাই। কোন সম্পর্ক নেই
আপনাদের সাথে আমি একা ছিলাম, একাই আছি। মানুষের টাকা হলে যে মানুষ কত পরিবর্তন হয় তা আপনাদের না দেখলে বুঝতে পারতাম না। আমি আর কিছু না বলে চুপচাপ ভেতরে চলে গেলাম। শিলা বলল, বাবা, আমরা এখানে কি করতে আসছি? তুমি আর আমি মিলে কাজ করব, আর আমরা অনেক অনেক টাকা পাবো। সেই টাকা দিয়ে আমরা বাবা মেয়ে একসাথে চকলেট কিনে খাবো। সত্যি বাবা? আম্মু। রৌদ্র এগিয়ে এসে বলল, মামা আসলি তাহলে, যাক ভালোই হয়েছে, চল তোরে তোর কেবিন দেখিয়ে দিই। রৌদ্র আমাকে বসার জায়গা দেখিয়ে দিয়ে বলল, তোর বাঁ পাশে আবির ভাই বসবে, উনি এখনো আসে নাই। আর ডান পাশে পরি আপু, ওদের বলবো তোরে সাহায্য করতে। রৌদ্র চলে যাওয়ার কিছুক্ষণ পর ওরা চলে আসলো। ওদের সাথে পরিচিত হতেই পরি নামের মেয়েটা আমার মেয়েকে কাছে টেনে নিয়ে বলল, আম্মু, তোমার নাম কি? আমার বাবা বলেছে অচেনা কারোর সাথে যেন আমি কথা না বলি। আপনার সাথে বললে বাবা আমাকে বকা দেবে। পরি আমার দিকে তাকিয়ে বলল, তা মিস্টার সত্যি কি বকা দেবেন? বলতে হবে আপনার মেয়ে আপনার মতোই কিউট। ও মা, নিশ্চয়ই। আমার আম্মু মারা গেছেন। সরি আম্মু। তা লাদেন সাহেব, মন খারাপ নাকি? না ভাই, মন খারাপ না, তবে একটু খারাপ লাগছে। প্রথম তো, এই জন্য খারাপ লাগছে। কয়দিন থাকেন, ভালো লাগবে। আজকে লাঞ্চ পর্যন্ত থেকে বাসায় চলে গেলাম। শিলা ঘুমাতেই বাসা থেকে বের হলাম। পিছনে ছোট একটা চাইনিজ কুড়াল আছে। আজকে যা কিছু হবে তার রাসেল হাড়ে হাড়ে টের পাবে। মানুষ আমাকে খারাপ বানিয়েছে, আর এখন আমি তাই হয়ে গেছি। রাসেলের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই রাসেল দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে রাসেলের বুক বরাবর জোরে একটা কোপ বসিয়ে দিলাম। এটা কি করলি তুই? আমি দরজা লাগিয়ে বললাম, জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে, এবার ভাবলাম সবকিছু ইতি টানার দরকার। আর কত খেলা করব তোর সাথে। রাসেলের চিৎকার শুনে রাসেলের বউ নিচে নেমে বলল, প্লিজ আমার স্বামীকে মারবেন না, ওকে ছেড়ে দিন। আমি শরীর থেকে শার্ট খুলে বললাম, আজকে দেখবি তুই কষ্ট কি জিনিস। তোর সামনে তোর বউকে ধর্ষণ করব। আমি এতটাও খারাপ ছিলাম না, কিন্তু তুই আমাকে খারাপ বানিয়ে দিলি। রাসেলের বউ পিস্তল হাতে নিয়ে বলল, সাবধান, আমার কাছে আসবি না, আসলে কিন্তু গুলি করব। আমি রাসেলের বউয়ের চুলের মুঠি ধরে বললাম, তোর স্বামীর কারণে তোর সাথে বাজে কিছু করব। প্লিজ ছেড়ে দে ওকে, আমার ভুল হয়ে গেছে। আর উল্টা পাল্টা কিছু করব না, তোর কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি। আমি সরাসরি রাসেলের বউয়ের বুকে গুলি করে দিলাম। ঝপ করে রাসেলের বউ নিচে পড়ে গেল। আমি হাসতে হাসতে বললাম, তোর যদি আগে মেরে ফেলতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না, শান্তিতে আমি সংসার করতে পারতাম। আমাকে মেরে ফেলবি তো ঠিক আছে, তবে শোন একটা কথা বলি যাই, আমার বাবা আর আমার বোন তোরে ছাড়বে না, এই কথাটি মনে রাখিস, ওরা তোরে ছাড়বে না। আমি ঠাস ঠাস করে দুটো গুলি করে দিলাম রাসেলের বুকে। ফোনটা বের করে স্যারকে কল দিলাম। স্যার ফোন রিসিভ করে বলল, বলো। স্যার রাসেলকে তো গুলি করে মেরে ফেলছি, সাথে ওর বউকে। মারতে গেলে কেন আবার? পালিয়ে চলে যাচ্ছিল, তো কি করব স্যার বলেন। আচ্ছা, এখন তুমি বাসায় যাও, বাকিটা আমি দেখতেছি। আমি চুপচাপ দরজা খুলে বাসার ভিতর থেকে বের হয়ে গেলাম। ছেলেকে বাসায় রেখে আসছিলাম, ও কি ঘুম থেকে উঠে গেল নাকি আবার। তাড়াতাড়ি বাসায় গেলাম। দরজা খুলে ভেতরে যেতে দেখি অবশ্যই সেই পরি মেয়েটা শিলার সাথে বসে খেলা করছে। আজকে মাত্র যে মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছে সেই মেয়েটা আমার বাড়ি পর্যন্ত এসে গেছে। এটা কিভাবে হতে পারে? আমার তো এখন মাথায় কাজ করছে না। ও আমার বাসার ঠিকানা পেলো কিভাবে? শিলা আমাকে দেখে বাবা বাবা বলে দৌড়ে এসে জড়িত হলো। আমি শিলাকে কোলে নিতেই পরি বলল, তা মিস্টার, কি খবর আপনার? আমার বাসায় তুমি কিভাবে? বাবা, ওনাকে আমি এখানে নিয়ে আসছি। আমার এখানে একা একা ভালো লাগছে না। তুমি তো আমাকে ফেলে চলে গেলে, পরে আমি ওনাকে কল দিয়েছিলাম। আমি জানি আপনার বউ নেই, আর আপনি কোনো কাজে বিজি থাকেন। এই জন্যই আমি আপনার মেয়ের কাছে ফোন নাম্বার দিয়েছিলাম, আর শিলা কল দিয়েছিল, সেই জন্যই আসলাম। আমি আবার একা একজন মানুষ, তাই তো আসলাম। কিছুটা সময় হলেও তো কাটবে। রাগ করলেন নাকি? আমি এখনই আসতেছি দেখে। না, রাগ করবো কেন, ভালো করেছেন। বাবা, আমি বাইরে গিয়ে খেলা করি, তোমরা কথা বলো। শিলা আমার কোল থেকে নেমে দৌড়ে বাইরে চলে গেল। আমি কাপড় চেঞ্জ করছি, আর পরি বসে আছে। আমি আগ বাড়িয়ে বললাম, তা পরি ম্যাডাম, এখন কি বাসে যাবেন নাকি? কেন? আপনাকে বুঝি বিরক্ত করেছি আমি? না, আমি এটা বলি নাই। আমি ব্যাচেলার একজন মানুষ, কেউ যদি আমাদের একসাথে দেখে তাহলে খারাপ কিছু মনে করবে। এমনিতে আমি মানুষটা এতটা ভালো, আমার কারণে দুইটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। আমি তো সব জানি না, আর জানতেও চাই না। আমি এখানে এসেছি আপনার মেয়ের জন্য। শিলাকে আমার বেশ ভালো লাগে।
আপনি আবার মন খারাপ করেনি তো আমি এখানে এসেছি দেখে? আরে না, তবে আমি শুধু এইটুকু বলছি যে আপনি পরি আমাদেরকে এগিয়ে এসে বললো ওর আম্মু কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্টে। ও, দুটো মেয়ের জীবন নষ্ট করেছেন, মানে বুঝলাম না বিষয়টা। আপনি আমার অফিসের কলিগ, পার্সোনাল কিছু বলতে চাই না আপনাকে। ওকে, আপনার ইচ্ছে। মেয়ে দেখবো কি আপনার জন্য? বিয়ের স্বাদ মিটে গেছে, আর না জীবনে উচিত শিক্ষা হয়েছে। যদি কেউ আগ বাড়িয়ে আসে আপনার বিয়ে করতে? ধর জানতো, এসব উল্টোপাল্টা কথা ছাড়েন। এসব কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আমাকে একটা জিনিস শেখাবেন? এত শেখাতে পারবো না, আমার এখন রান্না করতে হবে। রান্না বান্নার কাজ কিন্তু মহিলাদের। আমার কেউ নাই দেখেই তো আমি রান্না করি। আমাকে রান্নাঘর দেখিয়ে দিন। পরি ম্যাডাম, আপনার কাছে হাত জোর করে বলছি, এখন বাসায় যান প্লিজ, বিরক্ত করবেন না আমাকে। আমি যে রান্নাঘরে যাব তখন পরি আমার সামনে চলে আসে। আমি নিজেকে সামলাতে না পেরে পরীকে নিয়ে নিচে পড়লাম। পরি আমার নিচে, আমি ওর উপরে। বাবা, তুমি কি পরিয়ানজিকে আম্মু করবে? করলে ভালোই হবে, উনি খুব ভালো, আমাকে খুব আদর করে। শিলার কথা শুনে তাড়াতাড়ি পরির উপর থেকে উঠে গেলাম। পরি দাঁড়িয়ে লজ্জায় দৌড়ে চলে গেল। বেচারি হয়তো লজ্জা পেয়েছে, এই মেয়ে হঠাৎ করে আমার পেছনে লাগলো কেন? এখানে কোনো কাহিনী তো আছে, চেনা নেই জানা নেই। এই মেয়ে আমার বাসা পর্যন্ত চলে আসলো, খোঁজ খবর লাগাতে হবে আমার। বাবা, কি চিন্তা করো? না আম্মু, কিছু না, আমি রান্না করি, তুমি এই গেম খেলো, ঠিক আছে? ওকে বাবা। আমি রান্নাঘরে গিয়ে ইভাকে কল দিলাম। ইভা ফোন রিসিভ করে বলল, এতদিন পর মনে হলো আমাকে। তুই তো জানিস আমি এখন কি অবস্থায় আছি। আমার অবস্থা বর্তমানে খুব খারাপ, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তোরে একটা পিক দিচ্ছি দেখ, ওর সম্পর্কে একটু ডিটেলস লাগবে। আরে, এটা তো পরি আপু, আমাদের পাশের ফ্ল্যাটে থাকে। মেয়ে ভালো আছে, তবে ওর বাবা মা কেউ নেই, এটাই বলতে পারিস। একাই থাকে, সমস্যা শুধু এক জায়গায়, পরিবার নাই বলে বিয়ে হচ্ছে না। কিন্তু তুই হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করলি। ও আমার কলিগ, এজন্য জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, ভালো। তবে দেখিস আবার প্রেমে পড়ে যাস না। আমার মতে যদি ওর ওপর আসক্ত হোস ভালোই হয়। আমি বলি কি, সবকিছু ভুলে ওর মতো মেয়েকে নিয়ে থাক, যেই পর্যন্ত বলি সেই পর্যন্ত থাক। রাসেল আর ওর বউকে মেরে কাজটা ভালো করলে, এটা যদি আরো আগে করতি তাহলে বেশ ভালো হতো। তুই কিভাবে জানিস? ভুলে যাস না, আমি এই পথে তোর আগে থেকেই কাজ করি। আচ্ছা রাখি রে, রান্না করতে হবে। রান্না করার জন্য হলেও কাউকে খুঁজে নে। দেখ, আমার বাংলা কথা হলো, পুরাতন কিছু মনে রেখে লাভ আছে? ভালোবাসার মায়েরে গুলি মেরে চোখ বন্ধ করে কাউকে বিয়ে করে নে। তোর মেয়ের জন্য শুধু। মামা, ভালোবেসে তুমি এতদিন কি পেলি? কিছুই না, শুধু কষ্ট। শেষ একটা চান্স নে, ভালোবাসা ছাড়া অন্য কাউকে বিয়ে কর, দেখ সুখ শান্তিতে সংসার করতে পারবি। যদিও রিয়া ভাবি তোরে ভুল বুঝে চলে গেছে, তোরে একবার তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে এসব কেন করলি। বেশি না 5টা মিনিট রিয়া ভাবি তোর সাথে কথা বলতো, কিন্তু রাগে তেজে চলে গেল। আর তুই কি এমন অপরাধ করে ফেললি যে চলে গেল? মিমিও তো তোরে ভালোবাসে, আর ওর বাচ্চার বাবাও তুই। সেই হিসেবে ওর অধিকার আছে তোর উপর। একটা পুরুষ 2টা বিয়ে করতেই পারে, এটা স্বাভাবিক। আমি কথাগুলো এজন্য বললাম কারণ আমার চোখে তুই দোষী না। রিয়া ভাবি উনি রাগে চলে গেল, তুইও দেখিয়ে দে কার জন্য কার জীবন থেমে থাকে না। অতীত নিয়ে বাঁচলে শুধু কষ্ট পাবি, বর্তমান চিন্তা কর। আমার কথায় আবার কষ্ট নিবি না। আরে না, কি যে বলিস, তুই যে কথাগুলো বললি সবগুলো একদম ঠিক, তোর কথায় যুক্তি আছে। মিমি খারাপ কিছু করে নাই, ওর অধিকার আছে আমার উপর, ওর মেয়ের বাবা হিসেবে অধিকার আছে আমার উপর। বাবা, বাবা, বাইরে পুলিশ আসছে। শিলার কথা শুনে বললাম, কি বলো আম্মু? বাবা, বাহিরে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। ওরা কি তোমাকে তুলে নিয়ে যাবে? তুমি চলে গেলে আমি কার কাছে যাব? কিছু হবে না আম্মু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি বিছানায় বসে ঘুম খেলো, ঠিক আছে? ফোনটা কানে দিতে ইভা বললো, পুলিশ কি কোনোভাবে জেনে গেল নাকি সবকিছু? বলতে পারবো না আমি, ফোন রাখ, দেখি কি হয়। আমি আসবো নাকি? না দরকার নেই, আমি দেখছি। ফোন কেটে একটা সিগারেট জ্বালিয়ে রুম থেকে বের হলাম। বাইরে দেখি সত্যি অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। রাইসা এগিয়ে এসে বললো, রাসেল আর ওর বউকে মারার কারণে আপনি কি ছিলেন আমাদের? আমি মুখ থেকে সিগারেট হাতে নিয়ে বললাম, এখানে কারো বাপ দাদার ক্ষমতা নেই আমাকে অ্যারেস্ট করার। কনস্টেবলদের উদ্দেশ্যে বললাম, কি মনে আছে তো আমাকে জেলের ভেতরে ঢোকানোর কারণে কামাল সাহেবের চাকরি গিয়েছিল? তা আপনি কি আমার চাকরিও চলে যাবে? আরে শালিকা, কি যে বলো, আমি তো এটা বলি নাই।
তুমি আমার আদরের একমাত্র শালী। রাসেল আর ওর বউকে আমি নিয়েছি, কিন্তু আমাকে ধরতে পারবে না। দুলাভাই, আমাকে রাগাবেন না প্লিজ। আমি সরাসরি আমার আইডি কার্ড রাইসের হাতে দিয়ে বললাম, ভালো করে আমাকে চিনে রাখো, দরকার হতে পারে। রাইসা আমার আইডি কার্ড দেখে সাথে সাথে আমাকে স্যালুট করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। বুঝলাম। রাইসা সবাইকে বললো থানা যেতে। সবাই যেতে রাইসা বলল, আপনি এত উচ্চ পদে চাকরি করেন, কিন্তু একদিনও এই কথা বলেননি আমাকে। কেউ আপনার পরিচয় পর্যন্ত জানে না। এসব কথা ছাড়ো, তোমার বোনের খবর কি? জানি না, বলতে পারি না, অবশ্য বেশি বলছি। যখন শুনলাম মেয়ের বাবা আপনি, তখন আমার মনে হয়নি যে আপনি অপরাধী। মেয়ের অধিকার ছিল আপনার উপর। তোমার বোনের আশা বাদ দিয়ে দিয়েছি। এত ইগো তোমার বোনের? দুলাভাই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও মা, তাই নাকি? তা ছেলে কি করে? শুনেছি ব্যবসা করে নাকি। ভালো। একদমই শুক্রবার, আপনি যাবেন না? আমি গেলে তোমার ভাই আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। ওসব কিছু হবে না, আমি আছি না। আসো তো। শালি মানে আধা ঘর হলে, ভেতরে চলো। আমি খালি ঘরে যাবো না, পরে আপনি। দিব মাথায় একটা। আচ্ছা আসো, কিছু খেয়ে যাও। না দুলাভাই, আমার অনেক কাজ করে আছে, যাই আমি। আর ওদের কি করবো? দুইটা লাশ ভেতরে রেখে পুরো বাসায় আগুন লাগিয়ে দাও। এটা করা কি ঠিক হবে? যেটা বললাম সেটা করো। আব্বু, উনি কে? উনি তোমার আন্টি। রাইসা এগিয়ে এসে আমার মেয়েকে কোলে নিয়ে বলল, একটা মেয়ে কতটা ভালোবেসে এমন করতে পারে কেউ জানতো। আপনি ওকে তাতে কিনে নেবেন না, কিন্তু ও একটু সুখের জন্য কি করেছে হিসেব করে চাই। এর নাম হলো ভালোবাসা। যখন মানুষ কাছে থাকে তখন বোঝা যায় না সে কি ছিল, কিন্তু দূরে চলে গেলে বোঝা যায়, তখন বোঝা যায়। আমি রাইসার কথা শুনে নীরবে চোখের পানি মুছে নিলাম। রাইসা যেতে আমি শিলাকে নিয়ে ভেতরে চলে গেলাম। রাতে শিলাকে ঘুম পাড়িয়ে আমি চুপচাপ বসে আছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হঠাৎ মনে হলো আমি বাইরে কিছু একটা আওয়াজ শুনলাম। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। কেউ একজন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এত বৃষ্টি তুফানের মাঝে দাঁড়িয়ে আছে, কিছুটা আমার কাছে খারাপ লাগলো। আমি জোরে ডাক দিয়ে বললাম, এই যে হ্যালো, আপনি এই রাতে রাতে তো আবার বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছেন, কিছু কি হয়েছে আপনার? কোনো সমস্যা হলে বলতে পারেন। আমি এখানে আসছিলাম আপনার মেয়ের জন্য, কিন্তু এসে বৃষ্টি শুরু হলো। এত রাতে আপনার বাসায় যাওয়াটা ঠিক হবে না ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি কি করব। আরে ধুর শালা, এটা তো দেখি পরীর গন্ড। ও এত রাতে এখানে? কি যে এক বিপদে পড়লাম আমি। ছাতা নিয়ে হেঁটে হেঁটে নিচে নামলাম। পরীর কাছে গিয়ে বললাম, পাগল হয়েছো তুমি এই বৃষ্টির মাঝে? পাশ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার মেয়ের সাথে দেখা করে যাই। আর এই যে দেখুন বৃষ্টি। আমি পরীর মাথার উপর ছাতা রেখে বললাম, এই বৃষ্টির মাঝে ভিজলে অসুস্থ হয়ে যাবে। পরী আমার হাত থেকে ছাতা কেড়ে নিয়ে বলল, আপনিও ভিজলেন? এই এই কি করছো, পাগল হয়েছো? পরী আমার হাত ধরে বলল, থাকেন না একটু সময়, ভালো লাগবে। আমি পরীর পাশে দাঁড়িয়ে বললাম, আমি বিবাহিত একজন পুরুষ, আমার একটা মেয়ে আছে। বুঝছো তো আমি কি বলতে চাইছি? আমি কি কখনো বলেছি আপনাকে আমার ভালো লাগে? আমি তো শিলার জন্য এখানে আসছি। আর আপনি এটা কিভাবে বলতে পারলেন যে? সরি, আমি তো মনে করছিলাম। এই পর্যন্ত বলে আমার নজর গেল পরীর ওপর। ওকে ভেজা শরীরে একদম অস্থির লাগছে। যদি দিনের আলোতে দেখতাম তাহলে হয়তো। পরী ওর বুকের ওনা টেনে বলল, এক বাচ্চার বাবা, এরপরেও লুচ্চামি কমে না। আমি নজর কন্ট্রোল করে বললাম, একটা মেয়ে যদি এইভাবে খোলামেলা থাকে, কার না দেখতে ইচ্ছে করবে? পরী আমার মুখের সামনে দাঁড়িয়ে বলল, আরো কাছে আসবো কি? বললেন না আরো কাছে আসবো কি? দেখো পরী, এটা ঠিক নয়। পরী আমার ঘাড়ে হাত রেখে ঠোঁটে কামড় দিয়ে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? জানেন তো এই বৃষ্টির দিনটা কেমন রোমান্টিক। আমি তাড়াতাড়ি পরীকে ছেড়ে বললাম, তুমি যা ভাবছো তা কখন হবে না। তোমার সাথে আমার শুধু একদিনের পরিচয়। আমি মনে করি আমাদের এত দূরে যাওয়া ঠিক হবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অতীতের স্মৃতি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অতীতটা ভোলার চেষ্টা করেন। অতীত নিয়ে বাঁচলে শুধু কষ্টই পাবেন। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, এই কষ্টটাই তো তিল তিল করে আমাকে শেষ করে দিচ্ছে। আমার খুব শখ ছিল কোনো এক বৃষ্টিময় রাতে কারোর হাত ধরে নাচার ইচ্ছে। পূরণ করবেন আমার ইচ্ছেটুকু? প্রিয় মানুষকে বলো। কেউ নেই দেখেই তো আপনাকে বললাম। আমি পারবো না, বাসায় যাও। প্লিজ। আমি পারবো না বললাম তো। আমার চোখের দিকে তাকিয়ে বলেন, পারবেন না? এই কথা বলে পরী ফোনে গান বাজাতে লাগলো। পরী এসে আমার হাত ধরে বলল, আপনি শুধু আমার সাথেই থাকেন,
আর কিচ্ছু করতে হবে না। পরির দিকে তাকিয়ে হঠাৎ করে আমার কি হলো জানি না, এই বৃষ্টির রাতে ওর সাথে সঙ্গ দিতে লাগলাম। হঠাৎ করে আওয়াজ আসলো, বাবা, আমার বাবা তো সুন্দর নাচতে পারে। উপরে তাকিয়ে দেখি ব্যালকনিতে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি পরীকে ছেড়ে দিয়ে বললাম, বাসায় যাও। এখন আমার মেয়ে উঠে গেছে। শূন্যের মাঝে ঠাস ঠাস করে কে যেন গুলি করতে লাগলো। পরি ভয় পেয়ে গাড়ি নিয়ে যেতে যেতে বলল, কাল অফিসে দেখা হচ্ছে তাহলে, বাই। আমি তাড়াতাড়ি উপরে চলে গেলাম। উপরে যেতেই শিলা হাসতে হাসতে বলল, বাবা, পরিয়ান্টির সাথে এত কিছু, খুব সুন্দর নাচ হয়েছে বলতে হবে। আম্মু এসব বলে লজ্জা দিও না। আর বাবা, আমি কাপড় চেঞ্জ করে আসি, কতক্ষণ তুমি ঘুমিয়ে পড়ো কেমন? আমি ফ্রেশ হয়ে এসে দেখি শিলা ঘুমিয়ে পড়ছে। বৃষ্টিতে ভেজার কারণে হালকা একটু ঠান্ডা লেগে গেছে শরীরে। শিলাকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজ শেষ করে নিলাম। শিলাকে তৈরি করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে বের হতে শিলা বলল, বাবা, আমিও তোমার সাথে অফিসে যাব। না আম্মু, আজকে যেতে হবে না, অন্য একদিন নিয়ে যাব। বাবা, তুমি আমার সাথে এমন করো কেন? মাত্র পরিয়ান্টির সাথে আমার পরিচয় হয়েছে। তুমি কি জানো পরিয়ান্টি কত ভালো? উনি আমাকে আদর করে চকলেট দেয়। বাবা, আমি যদি পরিয়ান্টিকে আম্মু করি তাহলে তোমার এতে কি কোনো আপত্তি আছে? এসব কথা তোমাকে বলতে কে বলেছে? এসব বলতে নেই। আমি কি তোমায় আদর করি না বলো? কিন্তু বাবা, পরিয়ান্টি যে বললো। এখন চুপ করো তো, আমি না আসা পর্যন্ত স্কুলে থাকবে, কোনো দুষ্টুমি করবে না কিন্তু। ওকে বাবা। স্কুলের বারান্দায় নামিয়ে দিতেই আবার বৃষ্টি শুরু হলো। বাসা থেকে ছাতাও নিয়ে আসি নাই, কি যে এক বিপদে পড়লাম। তাড়াতাড়ি হেঁটে রাস্তার কাছে গেলাম, কিন্তু গাড়িও পাচ্ছি না। শরীর অর্ধেক ভিজে গেছে, আর একটু দাঁড়িয়ে থাকলে সব ভিজে যাবে। হঠাৎ করে আমার মাথার উপরে কে যেন ছাতা ধরলো। আমি ঘুরে তাকে দেখি পড়ি। আমি তাকাতেই পড়ি বলল, এভাবে মায়াবী দৃষ্টিতে তাকাবেন না, আমার কেমন কেমন লাগে। আপনার তাকানোর মাঝে এক অন্যরকম জাদু আছে যা আমাকে পাগল করে দেয়। আপনি মানুষটা এমনিতেই সুন্দর, তার উপর ওভাবে তাকালে আমি পাগল হয়ে যাব। রাতে আপনার হাতের ছোঁয়া পেয়ে সারা রাত ভর আমি শুধু আপনার কথাই চিন্তা করেছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু তার ভিতরে এমন কিছু দিয়েছেন যেগুলো কাছ থেকে একটা মানুষ দেখলে পাগল হয়ে যাবে, যেটা আমি আপনার। পড়ি হয়েছে হয়েছে, থামো প্লিজ। আর কি বলছো এসব? সকাল সকাল মাথা খারাপ হয়ে গেছে। হয়েছে তো, আপনার জন্য। গুলি করেও মারেনি আমাকে, লাঠি দিয়েও মারেনি আমাকে, শুধু তোমার চোখের চাউনিতে আমাকে মেরেছে। তোমার ওই চোখের। পড়ি এবার বেশি হয়ে যাচ্ছে, থাকো তুমি, আমি গেলাম। আরে বাবা, সরি সরি, মজা করলাম। তবে যা বলছি মন থেকে বলছি, এগুলো মজা নয় একদম। পাগলামো বাদ দিয়ে বলো, আমি এখানে তুমি কিভাবে জানো? আমি সকাল সকাল আপনাকে নিতে বাসার সামনেই এসেছিলাম। এসে দেখি শিলাকে নিয়ে স্কুলে যাচ্ছেন, তাই আমি আপনার পিছু পিছু চলে আসলাম। আমি না আসলে তো ভিজেই যেতেন। ধন্যবাদ ম্যাডাম, বাপের বড় উপকার করলেন। এখন চলেন যাওয়া যাক। আমার গাড়ি অপেক্ষা করছে আপনার জন্য, সে সাথে আমিও। তুমি এত বড় লোক, আমি কি তোমার সাথে যেতে পারবো? পরি আমার হাত চেপে ধরে বলল, ঢং বাদ দিয়ে চলেন, পরে অফিসে দেরি হয়ে যাবে। পরির সাথে গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। পরি ধীরে ধীরে আমার হাত চেপে ধরলো। আমি ওর দিকে তাকাতেই ও এমন বাহানা করলো যে মনে হয় ও কিছুই করে নাই। তবে ইদানিং পরি আমার সাথে একটু বেশি বেশি করছে। ও যা চাইছে তা কখনোই সম্ভব নয়। আমি আমার জীবনের সাথে অন্য কাউকে আর জড়িত করতে চাইছি না। কি সাহেব, আমার কথা বুঝে চিন্তা করছিলেন? চিন্তা করতে হবে না, আমি আছি তো আপনার পাশে। একটা লাইন বেশি বোঝো মনে হচ্ছে। বেশি বুঝি দেখেই তো আপনার অনুমতি ছাড়াই আপনার হাত ধরলাম। এরপর এমন একটা জায়গা ধরবো যে আপনি আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। এই গাড়ি থামাও, তোমার গাড়িতে করে যাবো না আমি। আরে বাবা, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তো শুধু আপনার সাথে একটু মজাই করছি। এগুলোকে মজা বলে পরি? আমার ভালো লাগে আপনার সাথে দুষ্টুমি করতে। কিন্তু আমার ভালো লাগে না, তুমি জানো তো। আমি জানি আপনি কতটা কষ্ট নিয়ে বেঁচে আছেন, সেজন্যই তো আমি চেষ্টা করি আপনার মন ভালো করতে। সারা জীবনের জন্য আমাকে আপন করে দেখেন, কষ্ট কি জিনিস আপনাকে অনুভব করতেই দেব না। যেটা কখনোই হবে না তা কখনোই বলবা না। আপনি বললেই তো হয়ে যায়, শুধু মুখ ফুটে একবার বলেন, তাহলেই তো হয়ে যায়। বিশেষ করে শিলাও আমাকে মা বলতে রাজি আছে।
এখন শুধু আপনি আমাকে বউ বললেই কাজ হয়ে যায়। আমি এবার নিজেই চুপ হয়ে গেলাম। ওর সাথে এইসব কথা বলতে আমার একদম ভালো লাগছে না। আচ্ছা, আর বলবো না। এখন শোনেন, আপনার জন্য একটা খুশির খবর আছে। সেটা শুনে আপনি পাগল হয়ে যাবেন। পাগল হয়ে যাব, ঠিক আছে, তাহলে আর বলতে হবে না। এই আপনি এমন কেন বলেন তো? এত আনরোমান্টিক আপনি? একটু রোমান্টিকতা নেই আপনার ভিতরে। মনে মনে বললাম, আমি কতটা রোমান্টিক তা তুমি জানো না, শুধু আজকে কেউ নেই বলে। কি, আমি ভুল কিছু বলে ফেললাম? না ম্যাডাম, ভুল বলেন নাই, এত কথা বলতে পারেন আপনি। আচ্ছা লাদেন সাহেব, আপনার বুকের উপরে লোম আছে তো? এসব জেনে তুমি কি করবে? কি করব মানে? বিয়ের পর আপনার বুকের উপরে ঘুমাতে হবে না, সেজন্য সবকিছু আগে থেকে জেনে নিচ্ছি। আমি দরজা খুলে গাড়ি থেকে নেমে বললাম, এত বক বক করতে পারেন আপনি, চলেন এখন ভেতরে যাওয়া যাক। পরি গাড়ি থেকে নামতে নামতে বললো, আমি যদি বলি আজকেরই আপনার শেষ দিন, তাহলে বিশ্বাস করবেন? কেন, তুমি আমাকে মারবে বুঝি? পরি হাত মুঠি করে 2 আঙ্গুল আমার দিকে তাক করে বলল, বুম বুম করে আপনাকে গুলি করে মারবো, আর আপনি মরতে মরতে বলবেন, বেঈমান মায়া, তোরে আমি বিশ্বাস করে বুকে জায়গা দিয়েছিলাম, আর তুই আমাকে গুলি করে মারলি। আমি তখন হো হো করে হাসতে হাসতে বলবো, হ্যাঁ, আমি এমনই, এই পরী টাকার জন্য সবকিছু করতে পারে। পরে আপনি মরে যাবেন, বাকিটা ইতিহাস হয়ে যাবে। এবার আমি পরির দিকে ভালো করে নজর দিয়ে তাকালাম। আগে কখনো পরীকে ভেবে কাছ থেকে দেখি নাই। ওর কথার মাঝে সত্যিই জাদু আছে। পরীর প্রতিটা কথাই আমার এতক্ষণ ধরে ভালো লাগছিল। মেয়েটার মাঝে আসলেই জাদু আছে, চেহারা যেমনই হোক, কিন্তু ওর কথায় আমি মুগ্ধ হয়ে গেছি। এতক্ষণ শুধু আমাকে ও খুশি করতেই সব বলেছে, নাকি আমাকে ও সত্যি সত্যি পছন্দ করে? আমি হাত দিয়ে পরীর চুলগুলো কান থেকে সরিয়ে বললাম। পরী একটু লজ্জা পেয়ে বলল, আমরা এখন লিফটের দরজায় আছি, অফিসের মানুষ দেখলে। আমি তাড়াতাড়ি পরীকে ছেড়ে লিফটের দরজার ভেতরে চলে গেলাম। নিজের মাথায় নিজেই টুকি দিয়ে বললাম, মাঝে মাঝে আমার জ্ঞান যে কোথায় হারিয়ে যায় বলতেও পারি না। পরি মাথা নিচু করে লিফটের ভেতরে ঢুকলো। অফিসের দরজার কাছে পা রাখতেই সবাই আমার দিকে ফুল ছিটাতে লাগলো। আমি কোনো কিছু বুঝতে না পেরে আপুর দিকে তাকলাম। হয়তো আপু আমাকে মেনে নিয়েছে আর সবাইকে বলছে আমি ওর ভাই, এজন্য ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাকে। কি বলেছিলাম সাহেব, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন তো বিশ্বাস হলো আমার কথা? ফুল ছিটানো শেষ হতেই আবির এগিয়ে এসে বলল, গুড লাক বন্ধু, তোর এই নতুন জীবনের শুভেচ্ছা জানানে। হ্যাপি বার্থডে বন্ধু। আজকে তোর জন্য আমরা সবাই ছুটি পেলাম। মজা কর অফিসে। এই সবাই তাহলে চলো যাওয়া যাক। এই কথা বলে সবাই চলে গেল। এখন আমি, পরি, আপু, দুলাভাই আর রুদ্র দাঁড়িয়েছি। পরি আপুর পাশে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, ও এখন তৈরি, তাহলে আমরা এখন কাজ শুরু করি। পরির কথা শুনে মনে মনে বললাম, কাজ মানে কিসের কাজের কথা বললো? আর আমার জানা মতে আজকে তো আমার জন্মদিন না, এটা আপুও জানে। এখানে কোনো এক ষড়যন্ত্র চলছে, কিন্তু কেউ আমাকে কিছু বলছে না। আপু একটা কাগজ নিয়ে এসে বলল, এখানে একটা সাইন করো, আর কিছু লাগবে না। এরপর তোর জীবন তুই মুক্ত করে দে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি বলছেন? আমার মাথায় আছে তো, আমি এখানে সাইন করবো মানে? আপু হাসি দিয়ে বলল, বাবা মারা যাওয়ার আগে তোর নামে বাজারে নতুন মার্কেট পুরোটাই তোরে লিখে দিয়ে গেছে, কিন্তু তুই জানিস না সেখানে একটু জায়গা কিনতে কোটি টাকার প্রয়োজন হয়। সেখানে বাবা তোরে পুরো বাজারটা লিখে গেছে, কিন্তু তুই জানিস না, তুই জেনে গেছিস। এখন এখানে সাইন কর। আমি এসব শুনে রেগে বললাম, ছি ছি আপু, তুই এতটা নিচে নামতে পারলি? আমি তোর ভাই হবার সত্ত্বেও। আবু ঠাস ঠাস করে আমার গালে দূরে চড় দিয়ে বলল, আগে টাকা পরে ভাই, আমার কাছে এখন টাকাই সবকিছু। তুই সাইন কর বলছি। আমি এখন ভালো করেই বুঝে গেছি সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এখানে নিয়ে আসছে। এখানের ভাবসাব বেশি একটা ভালো না। আপু এখন চেঞ্জ হয়ে গেছে। ও টাকার জন্য আমাকে খুন করেও ফেলতে পারে। নিজেকে বাঁচানোর জন্য দিলাম এক দৌড়। দরজার কাছে যেতেই কেজন আমাকে জোরে একটা লাথি দিল। লাথি খেয়ে আমি ভেতরে এসে পড়লাম। জোরে হুঙ্কার দিয়ে হাসতে হাসতে বলল, আহ লাদেন, তোর কপালে আর শান্তি হলো না রে, তোর কপালে খুব খারাপ। ইস, তোর জন্য আফসোস হয়। কথাগুলো যে বললো তাকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। না না, এটা হতে পারে না। রাসেল কিভাবে বেঁচে আছে? ওকে আমি নিজ হাতে গুলি করে মারছি। রাসেলের পেছনে ওর বউকে দেখে আমি আরো বড় শক খেলাম। আমি কি সত্যি বেঁচে আছি? ওদের দুজনকে আমি স্বয়ং নিজ হাতে গুলি করছি। এটা কিভাবে হলো? কিভাবে হলো? আমার মাথায় এটা কাজ করছে না।
আমি 2 হাত দিয়ে মাথা চেপে হলাম, আমি কি পাগল হয়ে গেছি? এটা কিভাবে হতে পারে? কি হচ্ছে আমার সাথে এসব? রাসেল আমার মাথার কাছে বসে বলল, চাপ নিস না, একটু পর অরিজিনাল পাগল হয়ে যাবি। তার আগে সাইনটা কর। আপু, কাগজটা দেন, কিভাবে সাইন করতে হয় আমি দেখাচ্ছি। রাসেলের বউ আমার সামনে দাঁড়িয়ে বলল, কিরে, আমার কাপড় খুলে আমাকে ধর্ষণ করবি না? আমি তো তোর জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু তুই আসলি না। এই যে দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। আমি কিন্তু মরি নাই। ইচ্ছে করলে আবার আমাকে ধর্ষণ করতে পারবি। পারবি না জানি, কিন্তু থেমে থাকিস না, চেষ্টা কর। ও, আমি তো ভুলেই গেছি। আজকের পর থেকে তো তুই পাগল হয়ে যাবি, পাবনায় থাকবি তুই। আহা, ওকে এসব বলে আর কষ্ট দিও না তো। বেচারা এমনি বেঁচে আছেন নাকি মারা গেছে বলতে পারছি না। তো এখন সাইন করবি নাকি অন্যভাবে ব্যবস্থা করব? আমি রৌদ্রের দিকে তাকাতেই রৌদ্র মাথা নিচু করে বলল, বন্ধু, আমার একটা বউ আর বাচ্চা আছে। এই চাকরিটা চলে গেলে আমাকে রাস্তায় বসতে হবে। বাঁচার মতো কোনো রাস্তা নেই, সাইন কর বলছি। আপু, তুই শেষ পর্যন্ত রাসেলের সাথে হাত মিলালি? ওদের আমি মেরে ফেলেছি, এরপরও কিভাবে বেঁচে আছে? রাসেল আমার চুলের মুঠি ধরে বলল, সাইন কর, নাহলে মেরে ফেলবো। আমি মরে গেলেও সাইন করবো না। আপু একটা লাঠি এনে আমার মাথায় আঘাত করে বলল, সাইন কর বলছি। তুই মরলে তোর মেয়েকে কে দেখবে? আমি মরলে পড়ি, এটুকু বলতে পড়ে হাসতে হাসতে বলল, আমি তোর মেয়েকে দেখবো? এতদিন তোর সাথে প্রেমের অভিনয় করেছি, আমার তো ঘৃণা লাগে তোর সাথে কথা বলতে। ছি ছি, গা থেকে গন্ধ আসে। আর আমাকে কি তোর মনে হয় আমি তোর কলিগ? আমি অফিসের ম্যানেজার। এখন তো বুঝলি। পড়ি, তুমিও আমাকে ধোকা দিলে। তুই করে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোর কি যোগ্যতা আছে আমাকে তুই করে বলবি? 2 টাকার চাকর কোথাকার। এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না, এখনই সাইন কর। এ আপু, আমার দিকে তাকা একবার। আমি না তোর আপন ভাই, একই মায়ের পেটে জন্ম আমাদের। মা মারা গেলে বড় বোন হয় মায়ের সমান। তুই তো আমার মায়ের মতোই। মা হয়ে ছেলেকে মারতে পারবি? একটু কি তোর হাত কাঁপবে না? এই হাত দিয়ে না তুই আমাকে খাইয়ে দিতি, আজকে এই হাত দিয়ে আমাকে মারতে পারবি? আমার সবকিছু মানে তোর। কেন আমার সাথে এমন করিস? দেশে আসছি থেকে একটু শান্তি পায় নাই। সবাই এই এতিম ছেলেটার পাশে থাকতে চায় না। প্লিজ আপু, পাগলামো বন্ধ কর। আমি আর এসব সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে মুক্তি দে এবার। আপু নিচে বসে আমার মাথায় হাত রেখে বলল, জীবনের মতো শান্তি পাবি আজকে। নিজেকে নিয়ে আর কোনো টেনশন হবে না। নিজেকে নিজে চিনবি না তো কিসের টেনশন হবে তোর? আর যদি কোনোদিন ভালো হতে পারিস, তাহলে রাসেল কেন মরে নাই সেই রহস্য আমি বলবো, ঠিক আছে? এখন সাইন কর, কেমন? তুই তো আমার লক্ষ্মী ভাই। আমি চোখ বন্ধ করে বললাম, এই একটা সাইনের জন্য এত কিছু? ঠিক আছে, যা, আমি সাইন করব না। যা পারিস কর তুই, আমি দেখবো তুই কি করতে পারিস। আমি অনেক কিছু করতে পারি ভাই, যেটা তুই জানিস না। এতদিন তো ছোটখাটো ভিলেনের সাথে খেলা করলি, কিন্তু কেউ জানে না এই গল্পের ভিলেন আমি। এই তোরা কেউ কি জানিস এই গল্পের ভিলেন আমি? সবাই জানে আমি তোর বোন, অথচ আমি এই গল্পের ভিলেন। আমার তো বলতেও ভালো লাগছে। ও কি যেন মনে হয়েছিল তুই গোয়েন্দা সংস্থানে কাজ করিস না। এখন আমার গোয়েন্দা সংস্থা দেখতো একটু। তুই তো এমনিতেই সাইন করবি, অযথা কষ্ট করছি আমি। কই রাইসা, নিয়ে আয় তো। আপুর কথা মতো রাইসা আমার মেয়েকে ভেতরে নিয়ে ঢুকলো। শিলা আমাকে দেখে কান্না করতে করতে বলল, বাবা, ওরা তোমাকে মেরেছে খুব না? তুমি যাকে আন্টি বলতে বলেছো উনি আমাকে চোট দিয়েছেন, খুব বাজে আন্টি। রাইসা, শেষমেশ তুইও? তোর আমি চাকরি বাকরি সবকিছু দিলাম, শেষমেশ তুই এমনটা করতে পারলি? দুলাভাই, আপনি যেমন মিনিটে মিনিটে রুট চেঞ্জ করেন, আমিও করি, কিন্তু আমাকে কেউ ধরতে পারে না। পারবে বা কোথায় চাইবে মানুষ? পালাই বা কোন চাইয়া আজাই আসিয়া একদিন ধরবে বসে। ইস, দুলাভাই পালাবেন না আজকে, একটু ক্ষমতা দেখেন। আমার সবাই আপনার ক্ষমতা দেখবো আজকে। আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বললাম, দুনিয়ার মানুষ বড় বেইমান। এই দুনিয়া থেকে কষ্ট ছাড়া কিছুই পেলাম না। নিজের আপু পর্যন্ত বেইমানি করলো। নাকা কান্না বন্ধ করে সাইন কর, নইলে তোর মেয়ে মাথায় গুলি করে দেবো। আমি চোখের পানি মুছে বললাম, ওর কিছু করিস না, আমি সাইন করছি। শুধু জানতে চাই, আপুর সাথে হাত মেলানোর কারণে তোদের সবাইকে কি এমন দেবে?
আগে পাগল থেকে ভালো হয়ে ফিরে আসতে পারলে সব কিছু বলবো। আমি নিজে তোরে। তো এখন সাইন কর। আমি শিলার কান্না দেখে সাইন করে দিলাম। আজকে হয়তো টাকার কারণে কাছের মানুষগুলোর আসল পরিচয় জানতে পারলাম। সাইন করতে না করতেই একজন ডাক্তার ভেতরে ঢুকলো। ডাক্তার ভেতরে ঢুকেই, তোর হাত জোর করে দেখে আমার খুব ভালো লাগলো। এতদিন পর মনের ভিতরে একটু শান্তি পেলাম। যা, মাফ করে দিলাম।